জ্যাসপার ল্যাব থেকে ধীর পায়ে গ্লাস হাউসে ফিরে এলো। বিছানায় গা এলিয়ে দিয়েও তার প্রশান্তি মিলল না। মাথার ভেতর তীব্র যন্ত্রণার প্রবাহ মস্তিষ্কে ক্ষত বিক্ষত করছে। শক্তিশালী শরীরে ক্লান্তি না থাকলেও এই অসহ্য মাথা ব্যথা তাকে ভেতরে ভেতরে নিঃশেষ করে দিচ্ছে। ঘরে প্রবেশের আগেই সে অ্যাকুয়ারাকে আদেশ করেছিল কফির জন্য, যাতে হয়তো কিছুটা স্বস্তি পায়। অন্যদিকে অ্যাকোয়ারা প্রিন্সের কফি তৈরি করে দোতলায় যাচ্ছিল। ঠিক তখনই আলভিরা তার পথ আটকায়। অ্যাকোয়ারা, শুনো, একটা দরকারি কথা ছিল। অ্যালভিরা কণ্ঠে চিন্তার আভাস। অ্যাকোয়ারা কিছুটা থেমে প্রশ্ন করে, কিন্তু প্রিন্স তার জন্য কফি নেওয়ার আদেশ দিয়েছিলেন। আগে কফিটা দিয়ে আসি। অ্যালভিরা একটু থেমে গম্ভীর মুখে বলল, তোমার যেতে হবে না। ওই মানবী মেয়েটাকে পাঠাও, ওকে আদেশ করে দাও। অ্যাকোয়ারার মুখে একটু কৌতূহল ফুটে ওঠে, তবে সে অ্যালভিরার সিদ্ধান্ত মেনে নেয়। ঠিক আছে, যেমন তুমি বলছো। অ্যাকোয়ারা ফিওনাকে ডেকে নিয়ে আসে। কফির কাপ তার হাতে ধরিয়ে দেয়। ফিওনা ভেতরে অজানা শঙ্কা ভর করে। কফি হাতে ধরে দাঁড়িয়ে থাকে, বুঝে উঠতে পারছে না তাকেই কেন বারবার ওই জ্যাসপারের সামনে পাঠানো হয়। অ্যাকোয়ারা কড়া কণ্ঠে বলে, ফিওনা, প্রিন্সের কক্ষে কফিটা পৌঁছে দাও। সাবধান, একটুও যেন পড়ে না যায়। এটাতে আয়ুর্বেদিক মিশিয়ে দিয়েছি। ওনার মাথা ব্যথা তাই। ফিওনা খানিকটা অস্থির মনে প্রশ্ন করে, কিন্তু আমি না গেলে হয় না আজকে? অ্যাকোয়ারা একটু বিরক্তির সুরে বলল, অ্যালভিরা নির্দেশ দিয়েছে, খেলাফ করার জায়গা নেই। কফিটা নিয়ে যাও তুমি। আর মনে রেখো, প্রিন্সের সামনে সাবধান থাকবে তুমি। ফিওনা মুখে কিছুটা না বললেও তার মন দুশ্চিন্তায় ভারী হয়ে ওঠে। তবে সে ধীরে ধীরে কফির কাপ হাতে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে। সেই অনিশ্চয়তার মাঝেই নিজের সাহসকে শক্ত করে ধরে। ফিওনা নিঃশব্দে করিডোর পেরিয়ে চলেছে। প্রতি পদক্ষেপে তার হৃদস্পন্দন বেড়ে চলেছে। আজকের সেই ভয়াল চুম্বনের ঘটনার পর সেই অগ্নি সদৃশ্য প্রান্তরের দানবটির মুখোমুখি হওয়াটা ভীষণ অস্বস্তির। তবুও হাতে কফির কাপ ধরা অবস্থায় নিজের শঙ্কাকে নিবৃত করে জ্যাসপারের কক্ষের সামনে এসে দাঁড়ালো। দরজাটা স্লাইডিং হয়ে খুলে গেল। রাতের নিস্তব্ধতা ভেদ করে চাঁদের আলো কক্ষের ভেতর প্রবেশ করেছে। সারা ঘরকে এক অপার্থিব আলোকমালায় রাঙিয়ে তুলেছে। জ্যাসপার বিছানায় আড়মোড়া ভেঙে শুয়ে আছে। এক পায়ের ওপর অন্য পা তুলে রয়েছে, একটি হাত অবহেলায় চোখের ওপর রাখা। তার উন্মুক্ত বক্ষ শার্টহীন, শক্তিশালী পেশিগুলো প্রদীপ্ত চাঁদের আলোয় আরও ঝলমল করছে। চাঁদের স্নিগ্ধ আলোতে তার সিক্স প্যাক আবির্ভূত। হাতে ফুটে উঠেছে ভ্যানাসের মতো নীলচে সবুজ শিরা। ফিওনার দৃষ্টি থমকে যায়। কোনো কথা নেই, কোনো শব্দ নেই। সেই নীরবতার ভেতর দাঁড়িয়ে সে অপার এক শক্তিমত্তার সামনে স্থির। তার অন্তরের গভীরে মিশে থাকা দ্বিধা আর সংযম তাকে থামিয়ে রেখেছে। জ্যাসপার এক জটিল ধাঁধা, যা সমাধানের অধিকার কেবল তার নিজের হাতে। ফিওনা নির্বাক, বেখেয়ালি দৃষ্টিতে তাকিয়ে রইল। জীবনে প্রথমবার কোনো পুরুষের এমন খোলামেলা অনাবৃত শরীর দেখছে সে, তাও এমন এক শরীর যা স্বয়ং প্রকৃতির নিপুণ শৈল্পিক সৃষ্টি। ফিওনার দৃষ্টি আকর্ষণ এড়াতে চাইলেও বারবার তার চোখ গিয়ে আটকে যাচ্ছে সেখানে। অবাধ্য হয়ে প্রতিটি বিশদে হারিয়ে যাচ্ছে। তার ঠোঁট শুকিয়ে আসে, হৃদয় হঠাৎ তীব্র গতিতে ধুকপুক করতে থাকে। এমন এক ধরনের অস্বস্তি
আর মুগ্ধতার সম্মিলনে তার গাল লাল হয়ে উঠল। এই পুরুষটি, যে কিনা তার জন্য দুর্বোধ্য আর ভয়ঙ্কর এক প্রাণী, তার শরীরের সৌন্দর্য ফিওনার সমস্ত সংযমকে অকার্যকর করে দিয়েছে। জ্যাসপারের গভীর কণ্ঠে ফিওনার মগ্নতা ভেঙে গেল। কি হলো অ্যাকুয়ারা, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? কফি কোথায়? ফিওনা মুহূর্তে বাস্তবে ফিরে এলো। নিজের মনে অস্থির হয়ে উঠল। ইস, নিজেই নিজেকে গালমন্দ করতে লাগলো। ছি, তুই এমন নির্লজ্জ কিভাবে হতে পারলি ফিওনা? ওই ড্র্যাগনটাকে এভাবে দেখার কি আছে? ফিওনা যখন মৃদু পায়ে এগিয়ে এসে টেবিলের কফি মগটি রাখল, তখন জ্যাসপার চোখের উপর হাত রেখে অর্ধতন্দ্রায় শুয়েছিল। হঠাৎ কোনো এক অদ্ভুত মিষ্টি সুবাস তার নাকে ভেসে এলো। এটা ছিল এক অজানা ঘ্রাণ, আশ্চর্যভাবে উষ্ণ, কোমল আর এমন এক মাদকতায় ভরা, তার মস্তিষ্কের প্রতি স্নায়ু শিথিল হয়ে আসলো। একটা মেয়েলি হরমোনাল ঘ্রাণ, যা সূক্ষ্ম। ফিওনার শরীর থেকে ভেসে আসা এই ঘ্রাণ কেমন উষ্ণ, কোমল আর খানিকটা ফুলের মতো সতেজ। এটি এক ধরনের ম্যাগনোলিয়ান ফুলের মিষ্টি মৃদু চন্দন গন্ধের মতো, যা প্রকৃতিভাবে শীতলতর। আচমকা এরকম অপরিচিত ঘ্রাণ নাকে আসতেই জ্যাসপার তার হাত সরিয়ে ধীরে ধীরে চোখ মেলে তাকালো। সেই সুবাস বাতাসে ছড়িয়ে পড়েছে, ঠিক যেন ফুলের বনে বসে আছে সে, যেখানে প্রতিটি শ্বাসের সাথে ঘ্রাণটি তার ভেতরে প্রবেশ করছে। ফিওনা সেখানেই দাঁড়িয়ে, নীরব ভঙ্গিতে, তবে তার শরীর থেকে ভেসে আসা সেই আকর্ষণীয় ঘ্রাণ জ্যাসপারের ইন্দ্রিয় জগতে নতুন এক অনুভূতির সঞ্চার করল। জ্যাসপার এক মুহূর্তের জন্য স্থির থেকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকল। ফিওনা থমকে দাঁড়িয়ে পড়ল। তার চোখে চোখ পড়ল জ্যাসপারের তীক্ষ্ণ গভীর দৃষ্টির সাথে। সেই দৃষ্টিতে এক অজানা স্রোত আছে, যা ফিওনার অন্তরে প্রবেশ করে তাকে তুমুলভাবে কাঁপিয়ে তুলল। মুহূর্ততেই সে নিজেই অব্যক্ত লজ্জা আর দুর্বলতার চাপা দিয়ে অন্যদিকে তাকাতে চাইলেও পারল না। সেই দৃষ্টির মায়ায় বন্দী হয়ে রইল। ফিওনা থমকে দাঁড়িয়ে আছে। অদৃশ্য কোনো শক্তি তাকে পেছনে টেনে ধরে রেখেছে। জ্যাসপার প্রথমে সামান্য অবাক হলো, তারপর তার চোখ দুটি ফিওনার দিকে নিবদ্ধ করল। ধীরে ধীরে প্রতিটি ভাঁজে লুকানো রহস্য উন্মোচন করতে চাইল। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত দৃষ্টিতে আচ্ছন্ন করল তাকে। ফিওনার গায়ে খয়েরি রঙের ফ্রক, যা হাঁটু পর্যন্ত নেমে এসেছে। কাঁধ থেকে একটু নেমে আসা হাতটা তার অনিশ্চয় এখন এক ধরনের নাজুক সৌন্দর্য এনে দিয়েছে। তার বাদামি চুলগুলো খোলা, আর চাঁদের আলোর মোলায়েম ঝলক সেই চুলের প্রতিটি রেশমি সুতায় জীবন্ত আলোর বুনন এঁকে দিয়েছে। জ্যাসপার তাকিয়ে রইল তার মুখের দিকে, কোনো কথা না বলে, কিন্তু তার দৃষ্টির গভীরতায় প্রশ্নের ঝড় বইছে। ফিওনার মনে হলো এই দৃষ্টির প্রতিটি ছোঁয়া তার মনের গোপন আবরণকে খসিয়ে দিচ্ছে। অস্বস্তিতে সে এক পা পেছনে সরতে চাইল, কিন্তু সেখানে শিকল বেঁধে তাকে আটকে রাখছে এই অনিশ্চিত মুহূর্ত। সে নিজেকে সংবরণ করতে চেষ্টা করল, কিন্তু সেই মনস্টারের এই তীক্ষ্ণ অনুচ্চারিত দৃষ্টির সামনে নিজেকে পুরাপুরি হারিয়ে ফেলল। জ্যাসপার হঠাৎই গম্ভীর অথচ কোমল স্বরে প্রশ্ন করল, এতক্ষণ ধরে
কক্ষে প্রবেশ করে চুপচাপ দাঁড়িয়েছিল কেন? ফিওনা মুহূর্তেই বিচলিত হয়ে উঠল। কি বলবে সে? কিভাবে ব্যাখ্যা করবে এই বিব্রতকর সত্য যে এই অচেনা অথচ দুর্নিবার আকর্ষণীয় পুরুষের অনাবৃত শরীর তার দৃষ্টি দিয়ে তাকে বন্দি করে রেখেছিল? এক অস্বস্তিকর অনুভূতিতে তার মুখ লাল হয়ে উঠল। নিজেরই মনের মধ্যে একটা ক্ষীণ কণ্ঠস্বর তাকে পুনরায় গালমন্দ করছে। তবুও সে নিজেকে সংকলিত করে কিছু বলতে চেষ্টা করল, তবে শব্দগুলো গলার কাছে এসে আটকে গেল। তার চোখ নিচে নামিয়ে ফেলা ছাড়া আর কোনো উপায় রইল না। নিজের এই দুর্বলতাকে জ্যাসপারের কাছ থেকে আড়াল করতে চাইছে। ফিওনার উত্তরের জন্য অপেক্ষা করে জ্যাসপার ধমকের স্বরে বলল, এই মেয়ে, তুমি সবসময় এমন কেন? কেন কথার উত্তর দিতে পারো না? ফিওনার হৃদয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তার কণ্ঠস্বর কাঁপল না। আসলে আমি ভেবেছিলাম আপনি ঘুমিয়ে আছেন, তাই বিরক্ত না করে টেবিলে কফিটা রাখতে চেয়েছিলাম। জ্যাসপার তখন বিছানা থেকে উঠে বসলো। পাশেই থাকা কফির মগটি হাতে তুলে নিল। উষ্ণ কফির ধোঁয়ায় বাতাসে ভাসতে লাগলো। সে কফির মগে চুমুক দিল। ফিওনার চোখ সেই মগের দিকে আটকে গেল। রক্তিম বেগুনি ঠোঁটগুলো কফির মগে স্পর্শ করছিল। এক অদ্ভুত আকর্ষণে ভরা দৃশ্য ছিল। সেই ঠোঁটগুলো যা গতকাল তার ঠোঁটে লেগেছিল, এখন কফির সঙ্গে চুমুক দিচ্ছে। ফিওনার মনে অদ্ভুত দ্বন্দ্ব সৃষ্টি হলো। সে বুঝতে পারল না ঠোঁটজোড়া এতটা আকর্ষণীয়, অথচ এর স্বাদ এত জঘন্য তিক্ত। কফি শেষ করে জ্যাসপার মগটি ফিওনার হাতে ধরিয়ে দিল। বলল, এই নাও মগ, অ্যান্ড গো টু হেল নাও। ফিওনার মনে রাগের আগুন জ্বলে উঠল। সে মনে মনে চিন্তা করতে লাগলো, এই ড্র্যাগনটা নিজেকে কী ভাবে? হতে পারে সে ভেনাসের প্রিন্স, কিন্তু পৃথিবীতে সে একটা অ্যানিমেল ছাড়া কিছুই না। ফিওনার প্রতিক্রিয়ার সঙ্গে তার মুখাবয়বের ভঙ্গি প্রকাশ পেয়েছিল। বিরক্তি আর ক্ষোভ, এই সবই একসাথে জমা হয়েছে। ফিওনা কফির মগটা হাতে নিয়ে এক প্রকার হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল। তার পদক্ষেপের এক ধরনের তীব্রতা ছিল যা জ্যাসপারের জন্য অবাককর ছিল। সে ভাবতে লাগলো, এভাবে হনহন করে ঘর থেকে বেরিয়ে যাওয়া তো আমার স্টাইল। ফিওনার এই আচরণ নতুন বার্তা নিয়ে আসছিল, যা জ্যাসপারের সঙ্গে তার সম্পর্কের মধ্যে একটা পরিবর্তন সূচিত করছিল। তার চোখে ছিল ক্ষোভের জ্বলন্ত শিখা, আর সেই শিখা জ্যাসপারকে বিদ্ধ করে যাচ্ছিল। ফিওনা চলে যাওয়ার সাথে সাথে সেই মেইলি হারমোনাল মিষ্টি ঘ্রাণটা হারিয়ে গেল। ঘরের বাতাস থেকে এক মুহূর্তে স্পর্শময়তা উবে গেল। জ্যাসপার এক প্রকার বিভ্রান্ত হয়ে পড়ল। তার মন খুঁজে ফিরছিল সেই স্নিগ্ধ সুবাসের উৎস। জ্যাসপারের অনুভূতি এখন আস্তে আস্তে গভীরতর হতে শুরু করেছে, কারণ তার লাভ ফাংশনালিটি ধীরে ধীরে সক্রিয় হচ্ছে। প্রথমবারের মতো ফিওনার শরীর থেকে বেরিয়ে আসা এক অদ্ভুত মিষ্টি ঘ্রাণ তাকে মোহিত করতে শুরু করেছিল। ফিওনার শরীরে এই ঘ্রাণকে কোনো সাধারণ সুগন্ধির মতো নয়, বরং এটা ফুলের মৃদু সৌরভ আর গাঢ় মৌ মৌ সুবাসের সংমিশ্রণ, যা ঘিরে ধরেছিল জ্যাসপারকে। ঘ্রাণটি তার ভেতরের বায়ো রেসপিরেটরিদের আস্তে আস্তে উত্তেজিত করছিল, তার মধ্যে এক ধরনের আসক্তি সৃষ্টি করছিল। এর আগেও তো ফিওনার কাছে কতবার গিয়েছিল, মনে মনে চিন্তা করতে লাগলো জ্যাসপার। তখন তো এমন কোনো ঘ্রাণ নাকে আসেনি, আজ হঠাৎ কি হলো?
তার মনে প্রশ্নে খেলা চলতে লাগলো। এই মেয়ে কি আজ কোনো বিশেষ পারফিউম মেখেছে? জ্যাসপারের হৃদয়ে উকি দিল এক অদ্ভুত কৌতূহল। ফিওনার এই পরিবর্তন, তার শরীরের আশেপাশের নিঃশ্বাস ভাসমান সেই অচেনা ঘ্রাণ, মনের মধ্যে উড়ে বেড়ানো ভাবনাগুলো অদৃশ্য এক আকর্ষণে তাকে আরও বেশি কৌতূহলী করে তুলেছিল। পরের দিন সকালে এক স্নিগ্ধ আলোতে ঘরটি উজ্জ্বল হয়ে উঠল। সূর্যের প্রথম কিরণগুলো আকাশের কোলে নেমে এসেছে, সব কিছু নতুন করে সজীবতা দিয়েছে। ফিওনা আলতোভাবে ঘুম থেকে উঠল, চোখ মেজাজের নিঃসঙ্গতা কাটিয়ে দৃষ্টিতে আলো নিয়ে আসার চেষ্টা করেছে। সেই মুহূর্তেই অ্যাকোয়ারা তার রুমে প্রবেশ করল, দ্রুতার চটপটে একদম। ফিও, তুমি উঠেছ? তাড়াতাড়ি করো, নাস্তা তৈরি করতে হবে তো। ফিওনা অ্যাকোয়ারার উত্তেজনা শুনে এক মুহূর্তের জন্য স্তম্ভিত হলো। নিজের মনকে একত্রিত করে সে উঠে পড়ল। হালকা করে ফ্রেশ হয়ে নাস্তা প্রস্তুতের কাজে অ্যাকোয়ারার সাথে কিচেনে প্রবেশ করলো। দুজনের মধ্যে সজীবতা অনুভূত হচ্ছিল। ফিওনার হাতগুলো ঘুরছিল রান্নাঘরের সামগ্রীগুলো। অ্যাকোয়ারা আনন্দের সাথে নির্দেশ দিচ্ছিল। প্যানের উপর ডিম ফেটানো, টোস্ট পুরনো, সব কিছুতেই তাদের আলাপচারিতা আর হাসির ভঙ্গি ছিল। আজকের মেনু কি হবে? ফিওনা জিজ্ঞেস করলো, প্যানের মধ্যে তেল ঢালতে ঢালতে। অবশ্যই প্যানকেক, অ্যাকোয়ারা উত্তর দিল, তার চোখে উজ্জ্বলতা। তোমার হাতে যে মিষ্টি স্পষ্ট, তাতে সব কিছুই আরও সুস্বাদু হয়। ফিওনা তার কথা শুনে হাসল। এই সহজ স্নিগ্ধ সকালে দুজনের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও গভীর হতে লাগলো। রান্নাঘরের নিঃশ্বাসে তারা জীবনকে নতুন করে আবিষ্কার করছিল। হঠাৎ ফিওনা বলছিলাম যে অনেক দিন হয়েছে আমি ঠিকমতো গোসল করতে পারছি না ওই ছোট্ট বাথরুমে। আজকে একটু হৃদে গোসল করতে পারলে ভালো লাগতো, কি বলো? ফিওনার মুখে এমন প্রস্তাব শুনে অ্যাকোয়ারা কিছুটা হেসে বলল, ঠিক বলেছ, ছোট বাথরুমে সুবিধা হয় না। আমরাও একদিন একটু আনন্দ করে গোসল করতে পারি। ফিওনা চোখ বড় বড় করে তাকিয়ে বলল, ও, তাহলে তো বেশ মজাই হবে। অ্যাকোয়ারা মৃদু হাসি দিয়ে মাথা নাড়ল। তাহলে আমি প্রিন্সের থেকে অনুমতি নিয়ে নিচ্ছি, আশা করি তিনি অনুমতি দিবেন। জ্যাসপার ধীর পায়ে ঘুম থেকে উঠে গোসলের দিকে এগিয়ে গেল। তার প্রত্যেকটি আভিজাত্য গোসলের আয়োজন আগেই সম্পন্ন হয়েছে। অন্য এক ড্রাগন তার জন্য এই বিশেষ স্থানে সব কিছু প্রস্তুত করে রেখেছে। জ্যাসপারের গোসলের জায়গাটা প্রকৃতির কোলে তৈরি এক স্বর্গের টুকরো। গ্লাস হাউসের বিশাল বারান্দার এক পাশে পাহাড়ের সাথে ঝুলে রয়েছে গোসলখানা, উন্মুক্ত প্রকৃতির মাঝে অবস্থিত। এই স্থান এক রাজকীয় বিশ্রামস্থল। বারান্দার উপর এক সুবৃহৎ বাথটাব রাখা, যা তৈরি হয়েছে আভিজাত্যের প্রতীক হিসেবে। তার চারপাশ সাদা মার্বেল পাথরে সাজানো। বারান্দার ঠিক পাশেই মেঘেরা এসে লেপ্টে থাকে, হাত বাড়ালেই ছোঁয়া যায় তাদের। দৃষ্টিসীমার ওপারে বিস্তৃত সবুজ পাহাড়ের সারি, মাঝে মাঝে ছোট্ট ছোট্ট ঝর্ণার শব্দ দূরের সুর মূর্ছনা এনে দেয়। কুয়াশায় মোড়ানো এই সৌন্দর্যের মাঝে স্নিগ্ধ আলোর ঝলকানি এসে পড়ে বাথটাবের স্বচ্ছ জলের ওপর, সোনালি আভা এনে দেয় গোটা পরিবেশে। জ্যাসপারের গোসলের স্থানে রাখা রয়েছে ছোট্ট ছোট্ট প্রাকৃতিক পাথরের তৈরি সাপ
সোপ আর অন্য উপকরণ, যা তার রাজকীয় রুচির সাথে মিল রেখে মনোমুগ্ধকরভাবে সাজানো। জ্যাসপারের গোসলের আগে বাথটাবে বরফের টুকরো ছড়িয়ে দেওয়া হয়। সেই গোসলটা তার জন্য আরামদায়ক হয়। ড্র্যাগনের তপ্ত তাপমাত্রাকে ঠান্ডা পানির স্নিগ্ধতায় প্রশমিত করার এক প্রাকৃতিক আয়োজন। তার দেহের বাইরের তাপমাত্রা পৃথিবীর মানুষের মতোই সেই মেডিসিনের কারণে, তবে ভেতরে লুকিয়ে থাকা ড্র্যাগনের উষ্ণতা বরফের ঠান্ডা পানির স্পর্শে খানিকটা স্থির হয়। বিশাল কাচের বারান্দায় ঝুলন্ত গোসলখানায় জ্যাসপার প্রবেশের সাথে সাথেই চারপাশের প্রাকৃতিক দৃশ্য তার অপেক্ষায় আছে। পাহাড়ের ঢাল, সামনে উঁচু মেঘ, দূরের সবুজ পর্বতমালা, সব মিলিয়ে এক অতুলনীয় দৃশ্য। ধীরে ধীরে জ্যাসপার সব পোশাক খুলে ফেলল, রাজকীয় সাজসজ্জা ছেড়ে একান্ত নিরাভরণে নিজেকে প্রকৃতির স্নেহে সঁপে দিচ্ছে। এরপর পা ডুবিয়ে বসল বরফের ঠান্ডা পানিতে ভরা বিশাল বাথটাবে। প্রথম ছোঁয়াতেই ঠান্ডা পানির স্পর্শ তার ড্র্যাগনের অন্তর্গত তাপকে প্রশমিত করে এক গভীর প্রশান্তির আস্বাদ এনে দেয়। হালকা শ্বাস ফেলে সে আরাম অনুভব করল। সে শীতল স্রোত তার দেহের সব অবশিষ্ট উত্তাপ মুছে ফেলে। পাশে রাখা সুবাসিত বডি ওয়াশ নিয়ে ধীরে ধীরে দেহে সাবানের ফেনা তৈরি করল। সূক্ষ্ম ফেনায় তার মসৃণ ত্বক ঢেকে উঠল। ফেনার আস্তরণে তার শরীর আরও উদ্ভাসিত হয়ে উঠল। মাথায় শ্যাম্পু করল নিখুঁত যত্নে। গা থেকে সমস্ত ক্লান্তি ধুয়ে নিয়ে আরেকবার নবজীবনের স্নিগ্ধতায় উদ্ভাসিত হলো। এভাবে গোসলের প্রতিটি মুহূর্ত তার জন্য এক রাজকীয় অভিজ্ঞতা, একান্ত প্রশান্তির অনুভব, নিজেকে প্রকৃতির কোলে বিলিয়ে দেওয়া এক সূক্ষ্ম বিলাসিতা। জ্যাসপার নিজের কক্ষে প্রবেশ করে আলমারির একটি দরজা খুলে সে একটি স্নিগ্ধ সাদা শার্ট গায়ে জড়িয়ে নিল। কোলে আর সাদা রং তার পছন্দের, আর সাদা শার্টটি তার ফর্সা দেহের সাথে আরও উজ্জ্বল হয়ে উঠল। শার্টটি পরে সে ভেনাসের বিশেষ পারফিউমটি নিয়ে তার ঘাড়ে, শার্টে আর হাতে লাগলো। পৃথিবীতে এই পারফিউম পাওয়া যায় না, তাই জ্যাসপারের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে ভেনাসের পারফিউমটি। চন্দ্রমল্লিকা ফুলের এর সুবাসটি একেবারে স্বর্গীয়। এটি শুরুতেই আনে এক হালকা সুগন্ধি সৌরঘ্রাণ, একদম সূর্যাস্তের পরে ভেনাসের গায়ে জমা বৃষ্টির মতো। এরপর উঠে আসে গভীর গন্ধের এক স্তর, যাতে মিশে থাকে স্টার অ্যানিস আর গ্রিন কেয়ারের মিশ্রণ, যা তার শক্তিময় সত্তার প্রকাশ। শেষ স্তরে এ সুবাসে রয়েছে একটি মিষ্টি স্যান্ডেলউড আর অম্বার গ্রিসের উষ্ণতা, যা তার ড্র্যাগনের গোপন অন্তর্নিহিত উষ্ণতার ইঙ্গিত দেয়। স্বর্গীয় এই ভেনাস সুগন্ধি এক আবেশে ভরা ঐশ্বর্য, যা অন্য কারো জন্য নয়, শুধুমাত্র জ্যাসপারের জন্য। এক মুহূর্তে পুরো গ্লাস হাউসে সেই সুবাস ছড়িয়ে পড়ল। ফিওনা তখন টেবিলে নাস্তা সাজাচ্ছিল, আর সবাই উপস্থিত ছিল শুধু জ্যাসপার বাদে। সবার মধ্যে পরিচিত ছিল সেই ঘ্রাণের, তবে ফিওনার জন্য এটা ছিল নতুন এক অভিজ্ঞতা,
একেবারে স্নিগ্ধ আর প্রাণবন্ত ফিওনা সেই সুবাসের ঘ্রাণে বিমোহিত হয়ে গেল। ফিওনা শ্বাস টেনে নিল, সুবাসটি তার সারা শরীরে প্রবাহিত হতে লাগলো। কিছুক্ষণ পর যখন জ্যাসপার সিঁড়ি বেয়ে নামতে লাগলো, তখন ঘরটি তার উপস্থিতিতে নতুনভাবে আলোকিত হয়ে উঠল। সেই ভ্যানাসের বিশেষ পারফিউমের ঘ্রাণ আরও গাঢ় হয়ে পরিবেশকে ভরিয়ে দিল। যখন জ্যাসপার টেবিলে নিজের আসনে বসল, ফিওনা তৎক্ষণাৎ বুঝতে পারল ঘ্রাণটা ছিল জ্যাসপারের গায়ের পারফিউম। ফিওনার হৃদয়ে অদ্ভুত অনুভূতি প্রবাহিত হতে লাগলো। ইচ্ছে করছিল জ্যাসপারের শরীরে নাক ডুবিয়ে সেই ঘ্রাণ গ্রহণ করতে। নিজের উপর রাগ হচ্ছে, এই অদ্ভুত নোংরা চিন্তা কেন তার মনে ঢুকে পড়েছে। ফিওনা নিজেকে প্রশ্ন করতে লাগলো, কেন সে এসব ভাবছে। তার ভিতরে কিছু একেবারে পরিবর্তন হয়ে যাচ্ছে। জ্যাসপারের প্রতি আকর্ষণ এক নতুন মাত্রা অর্জন করছে। ফিওনার অন্যমনস্কতা হয়তো জ্যাসপার কিছুটা আন্দাজ করতে পারল। তার চোখে যে অদ্ভুত দীপ্তি, সেটা দেখে মনে হলো কিছু একটা চলছে তার মনে। কিন্তু ফিওনা তখন কোথায় হারিয়ে গেছে সে নিজেই জানে না। জ্যাসপার যখন ফিওনাকে ডাকলো, তার কণ্ঠে এক ধরনের তীব্রতা ছিল। ফিওনা, এই শব্দটি তাকে বাস্তবে ফিরিয়ে নিয়ে এলো। ফিওনা ক্ষেপে উঠল, তার ধ্যান ভেঙে গেল। জ্যাসপার টেবিলে বসে তাকে লক্ষ্য করছিল। এভাবে বসিয়ে রাখবে নাকি? খাবার পরিবেশনটা তো করবে। প্রচুর খিদে পেয়েছে, আগে খাবারটা দাও। সবাই খেতে বসেছে, এসব আকাশ কুসুম ভাবনায় পড়েও ডুবে থাকতে পারবে। ফিওনা পুনরায় নিজের উপর নিজের রাগ হতে শুরু করলো, আর কোনো কিছু না বলে সবাইকে খাবার বেড়ে দিল। খাবারের মাঝে অ্যাকোয়ারা সরাসরি জ্যাসপারের দিকে তাকিয়ে বলল, বলছিলাম যে প্রিন্স অরিজিন, আপনি যদি অনুমতি দিতেন তাহলে আজকে ফিওনাকে নিয়ে গ্লাস হাউস থেকে বের হয়ে ওই হ্রদে একটু গোসল করতে যেতাম। জ্যাসপার কিছুটা নিঃসংকোচে উত্তর দিল, ওকে, কিন্তু খেয়াল রাখবে এই মেয়েটা যেন আবার পালিয়ে না যায়। অবশ্য পালাতে পারবে না, তবুও ওর জন্য খামোখা আমি কোনো হয়রানি করতে চাই না। অ্যাকোয়ারা তার কথা সমর্থন করলো, না না প্রিন্স, আপনি আমার উপর ভরসা রাখুন। ফিওনা এমন কিছু করবে না, শুধুমাত্র অল্প সময়ের জন্য বাইরে যেতে পারবো। জ্যাসপার বলল, আমি চাই না, কিন্তু অপ্রত্যাশিত ঘটনা ঘটুক। অ্যাকোয়ারা হাসি মুখে বলল, আপনি নিশ্চিত থাকুন প্রিন্স, আমি সব কিছু নিয়ন্ত্রণে রাখব। খাবার শেষ করেই ফিওনা আর অ্যাকোয়ারা গ্লাস হাউসের বাইরের দিকে বেরিয়ে পড়ল। কড়া রোদে প্রথমে কিছুটা অস্বস্তি লাগলেও ধীরে ধীরে ফিওনা আবার বাইরের হাওয়ার প্রশান্তি অনুভব করল। এটি তার দীর্ঘ বন্দিদশা থেকে মুক্তির এক নতুন অধ্যায়ের সূচনা। চারদিকে মুগ্ধ নয়নে তাকিয়ে সে দেখল পাহাড়গুলো সত্যি অসাধারণ সুন্দর। বনভূমির মাঝে গাঢ় সবুজ রং ফুটিয়ে তুলেছে। হৃদয়ে পানিগুলো কতটা পরিষ্কার আর নীল। হৃদ যেন এক বিশাল নীল সুতোর মতো জলরাশি সারা পৃথিবীকে আলিঙ্গন করে আছে। হঠাৎ ফিওনার দৃষ্টি আকর্ষণ করলো অ্যাকোয়ারা, যে একটি ছোট রঙিন নৌকা, সেটাকে কত সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে তুলেছে। ফিওনার চোখে মুখে আনন্দের উচ্ছ্বাস, এটা কি তুমি সাজিয়েছো? ফিওনা অবাক হয়ে জিজ্ঞেস করলো। অ্যাকোয়ারা মাথা নেড়ে বলল, হ্যাঁ, ভাবলাম আজকে অন্য কিছু বিশেষ করি। এই নৌকাটা আমাদের জন্য আনন্দের মুহূর্তগুলো ভাগাভাগি করার জন্য তৈরি করলাম।
ফিওনা হাসি মুখে নৌকাটির দিকে আরও একবার তাকালো। ফুলগুলো নৌকার সৌন্দর্যকে দ্বিগুণ করেছে। ফিওনা আর অ্যাকোয়ারা দুজনেই নৌকায় উঠে পড়ল। নৌকাটা ফুলের মাঝে অবস্থান করছিল। ফিওনা মুগ্ধ হয়ে চারপাশে তাকালো। নৌকার পাশে থাকা রং বেরঙের ফুলগুলো তাদের হাসিকে আরও উজ্জ্বল করে তুলছিল। সাবলীল হেসে ফিওনা দুই পা পানিতে ডোবালো। কোমল পানি তার পায়ের তলে ছুঁয়ে গেল। পায়ের তলায় নাচাতে নাচাতে ফিওনা এক বাচ্চার মতো হাসতে লাগলো। প্রতিটি ঢেউ তার হাসির সাথে তাল মিলিয়ে নাচছিল। কি অসাধারণ! ফিওনা উল্লাসের সাথে বলল, সত্যি এক রূপকথার অনুভূতি হচ্ছে। অ্যাকোয়ারা তার পাশে বসে ফিওনার আনন্দ দেখে ভীষণ খুশি হলো। ঠিক বলেছ, এটা আমাদের জন্য একটা রূপকথার আনন্দ। ফিওনার মনে হচ্ছিল এই প্রথম এখানে আসার পর এতটা আনন্দ যে কখনো অনুভব করেনি। প্রকৃতির সাথে এই সংযোগ, মুক্ত বাতাসের স্রোত আর ফুলের সৌন্দর্য সব কিছু মিলিয়ে তার হৃদয়কে প্রশান্তি দিচ্ছিল। আচ্ছা ফিওনা, চলো এবার হ্রদে নামি, অ্যাকোয়ারা উৎসাহের সঙ্গে বলল। ফিওনা মাথা নেড়ে সম্মতি জানালো। দুজনে একসাথে পানির গভীরে নেমে গেল। হালকা ডুব দিয়ে একে অপরের মুখোমুখি দাঁড়ালো। হঠাৎ ফিওনা দুষ্টুমি করে অ্যাকোয়ারার দিকে পানি ছিটিয়ে দিল। থামো ফিউ! অ্যাকোয়ারা হাসতে হাসতে হাত দিয়ে ছোট মুখ ঢেকে নিল। অ্যাকোয়ারার চোখে মুখে পানি পড়তে লাগলো। দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে মজা। এই বলে অ্যাকোয়ারা সৃষ্টির প্রক্রিয়ার ড্রাগনের রূপে পরিণত হলো। বিশাল আকাশি ডানা ঝাপটিয়ে উঠল আর সে পানির উপর দিয়ে গা ছমছম করা এক দারুণ দৃশ্য সৃষ্টি করলো। ফিওনা অবাক হয়ে তাকিয়ে রইল। অ্যাকোয়ারা যখন ডানা ঝাপটালো তখন তার বিশাল ডানা থেকে পানি ছিটকে ফিওনার দিকে এলো আর স্রোতের সঙ্গে ভেসে যেতে লাগলো সে। হঠাৎ তার মুখে নাকে চোখে পানি ঢুকে গেল। মনে হলো এক জলোচ্ছ্বাসে ডুবে যাচ্ছে। অ্যাকু, থামো প্লিজ, এটা কিন্তু চিটিং হচ্ছে। ফিওনা অস্থির হয়ে চেঁচিয়ে উঠল। এক হাতে জল ধরে রাখতে চেষ্টা করেও হাসি আর অস্থিরতা সামলাতে পারছিল না। ফিওনা আর অ্যাকোয়ারা যখন আনন্দে মেতে উঠেছে তখন দূরে একজোড়া চোখ তাদের দিকে গভীর দৃষ্টি নিবদ্ধিত করেছিল। সেই শান্ত পলকহীন চোখের অধিকারী জ্যাসপার তার বিশাল গ্লাস হাউসের ছাদে দাঁড়িয়ে ছিল। তার মনোযোগ সারা বিশ্বের সমস্ত কিছুকে ভুলিয়ে দিয়ে ফিওনার হাসিতে নিবিষ্ট হয়ে আসছিল। ফিওনার হাসির ঝড় তার হৃদয়ে এক অস্থিরতা সৃষ্টি করছিল। প্রতিটি হাসির ঢেউ জ্যাসপারের ভেতরটা নাড়া দিচ্ছিল। অদ্ভুত এক অনুভূতি মাথায় অস্পষ্ট একটা চাপ অনুভূত করছিল। মনে হলো মাথা থেকে কিছু নিষ্ক্রিয় হচ্ছে। এরই মাঝে তার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠেছিল। সেখানে এক অজানা শক্তির স্রোত প্রবাহিত হচ্ছে। জ্যাসপার বুঝতে পারছিল তার ভেতরে কিছু অ্যাক্টিভ ফাংশন অ্যাক্টিভ হয়ে উঠেছে। আজ যাহ গল্পের পরবর্তী পর্ব নিয়ে আমি সুবর্ণা আপনাদের মাঝে উপস্থিত। তো চলুন গল্প শুনে আসি। রাত পেরিয়ে ভোরের হালকা আলোর আভা ছড়িয়ে পড়লেও ফিওনার মন স্থির নয়। সে এখনও গ্লাস হাউসের স্বচ্ছ কাচের বাইরে তাকিয়ে আছে। এই পরবাসে, এই বন্দিত্বে আজ তার মনে পড়ছে গ্র্যান্ডপা, মিস ঝাং, লিয়া আর লিনের কথা। সেই চেনা মুখগুলো, সেই আন্তরিক হাসি আর পরিচিত যত্নের স্পর্শ।
জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে সেই মায়াময় স্মৃতিগুলো আরও বেদনাদায়ক হয়ে উঠেছে আর তার অন্তরে গভীর শূন্যতা জাগিয়ে তুলেছে। তার পড়াশোনা, তার ভবিষ্যৎ সব কিছুই এই পরাধীনতার অন্ধকারে ম্লান হয়ে গেছে। বারবার নিজেকে প্রশ্ন করছে, এই কাচের খাঁচার বাইরে কি আদৌ মুক্তি আছে তার? সে কি আবারও সেই চেনা পৃথিবীর আলোয় ফিরে যেতে পারবে, নাকি এই বন্দিত্বই তার চিরন্তন পরিণতি? মনে পড়ছে সেই দিনের কথা যখন তারা তার বাবা মায়ের সাথে উৎসবের আনন্দে ছুটে আসছিল চীনের বেইজিং শহরে গ্র্যান্ডপার বাড়িতে। সেই দিনের সেই বিধ্বংসী দুর্ঘটনা, সেই রক্তের লাল ছোপ আর প্রাণহীন দেহগুলোর মাঝে একমাত্র সে বেঁচে গিয়েছিল। এখন ভাবছে হয়তো সেদিনই মৃত্যু হতো তার জন্য সবচেয়ে সঠিক পরিণতি ছিল। অলৌকিকভাবে বেঁচে থাকা, এই বেঁচে থাকার বোঝা এখন তাকে আরও ক্লান্ত করে তুলছে। তার অবচেতন মনে প্রার্থনা জাগে, যদি সে বাবা মায়ের পাশে সেই রাতের চলে যেতে পারত, তবে হয়তো আজকের এই বন্দিত্ব, তার অসহ্য একাকিত্ব তাকে আর সহ্য করতে হতো না। ফিওনার চোখে ম্লান অশ্রু ঝরছে, ভোরের হালকা আলোয় মিশে যাচ্ছে এক একাকিত্বে। তার অসহায় হৃদয়ে এক অদ্ভুত অবসাদ নেমে এসেছে। জীবনের প্রতি সব কিছু আশা মুছে গেছে। ফিওনা এক দফা দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ মনে মনে স্বপ্ন বুনল, যদি এমন হতো কোনো এক অলৌকিকভাবে তার জীবনে প্রিন্স চার্মিং এসে হাজির হতো, এক দুর্দান্ত সাহসী মানুষ যে নির্ভীকভাবে এই শয়তান ড্রাগনের মুখোমুখি দাঁড়িয়ে তাকে পরাস্ত করতে পারবে। তার স্বপ্নে সেই প্রিন্স যেন যুদ্ধের প্রতিমূর্তি, মুখে অপরাজেয়ের দৃঢ়তা, চোখে অটল বিশ্বাস। সে এগিয়ে এসে শক্ত হাতে তার হাত ধরে নিয়ে যায় তাকে। এই বন্দিত্ব, এই নিরাশার দেয়াল মুহূর্তে ভেঙে পড়ে। ফিওনা কল্পনা করে প্রিন্স চার্মিং তাকে মুক্তির আলোর পথে নিয়ে যাচ্ছে, যেখানে নেই কোনো বাধা, নেই কোনো দ্বন্দ্ব, শুধু স্বাধীনতার নির্মল বাতাস। তবু তার মনের কোণায় এক ধরনের সংশয় রয়ে যায়, এমন এক বাস্তবতা যেখানে স্বপ্ন আর বাস্তবের মাঝে ব্যবধান, এক গভীর শূন্যতা। ফিওনার বুকের গভীর থেকে প্রশ্ন জাগে, সত্যি কি এমন কেউ আছে এই নির্জন পরবাসে? কি সত্যিই তার প্রিন্স চার্মিং আসবে তাকে বাঁচাতে? জ্যাসপারের চোখেও আজকে রাতে এক বিন্দু নিদ্রা ছিল না। শীতল ধূসর ভোর রাত ধীরে ধীরে তাকে আচ্ছন্ন করে রাখছে এক অদ্ভুত ঘোরের মতো। এই প্রথমবার তার মস্তিষ্কের শিরায় শিরায় বয়ে চলছে অচেনা এক আবেগের প্রবাহ, যা আগে কখনো অনুভব করেনি। মনে হচ্ছে কোথাও কিছু ছিন্ন ভিন্ন হচ্ছে তা ভেতরে। কোনো শক্ত বন্ধন আস্তে আস্তে শিথিল হয়ে যাচ্ছে। তার হৃদয় ব্যাকুল হয়ে উঠেছে এক অজানা আকাঙ্ক্ষায়। সেই উপলব্ধির উৎস কোথায় সে নিজেই বুঝে উঠতে পারছে না। এক অঘুম অস্থিরতা তার ভিতর দানা বাঁধছে, কেবলমাত্র যাকে অনুভব করা যায়, কিন্তু ভাষায় প্রকাশ করা দুঃসাধ্য। এই মনোযোগহীনতার পথে কে তাকে টেনে নিয়ে যাচ্ছে? কোথায় তার সেই নির্দয় লক্ষ্য, যে উদ্দেশ্যে এত দূর পথ পাড়ি দিয়েছিল? সে জানে তার যাত্রার এক অমোঘ লক্ষ্য ছিল তার ভাইকে উদ্ধার করা।
প্রতিশোধ আর এক রাজ্যের সুরক্ষা। কিন্তু আজ সেই লক্ষ্য কুয়াশায় ঢাকা পড়েছে। আকাশে উড়ন্ত ধূমকেতুর মতো এক রহস্যময় সুর তার পথ রুদ্ধ করে দাঁড়িয়েছে। জ্যাসপারের শক্ত মনের ভিতর আজ এক পলক কম্পন তাকে দ্বিধার পথে ঠেলে দিচ্ছে। স্বপ্নের অপূর্ণতার মতো অমোঘ রহস্যে আবদ্ধ করে রাখছে। জ্যাসপার সকাল সকাল বেরিয়ে গেছে কোনো গোপন মিশনে। এটি সেই একই কাজ যেটা সে এখানে আসার পর থেকে নিয়মিত করছে। অথচ আলভিরা কিংবা থেরেনিয়াস কেউই জানে না যে এর উদ্দেশ্য বা গন্তব্য কোথায়। এদিকে ফিওনা আর অ্যাকোয়ারা সকালের নাস্তা সেরে রান্নাঘরে গুছাচ্ছে। সূর্যের আলোয় রান্নাঘর উজ্জ্বল হয়ে উঠেছে, আর সকালের হালকা হাওয়া কিছুটা স্বস্তি এনে দিচ্ছে। এই সময়ে ফিওনা অ্যাকোয়ারার পাশে এসে ফিসফিস করে বলল, বলছিলাম যে অ্যাকু, তুমি আমাকে একটা সাহায্য করতে পারবে? অ্যাকোয়ারা তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, হ্যাঁ বলো, কী সাহায্য? ফিওনার কণ্ঠে একটু নিরাশার ছাপ ফুটে উঠল। এখানে তো টিভি, মোবাইল কিছুই নেই। সময় কাটানোটা বেশ কঠিন হয়ে যাচ্ছে আমার জন্য। তুমি কি কিছু উপন্যাস, নভেল বা বই এনে দিতে পারবে? সেগুলো পড়েও অন্তত সময়টা কাটানো যেত। একবার মাথা নেড়ে বলল, বুঝতে পারছি, ঠিক আছে, আমি তোমার জন্য কিছু বইয়ের ব্যবস্থা করার চেষ্টা করছি। ফিওনার মুখে খুশির আভা ফুটে উঠল। একটু মুক্তির স্বাদ পেল সে। একবারা কিছুটা বিস্ময়ের সুরে বলল, প্রিন্স সকাল সকাল কোথায় চলে গেল? ফিওনা আর তার মনের মধ্যে এক চিলতে স্বস্তির হাসি নিয়ে ভাবল, ভালোই হয়েছে। এই ফায়ার মনস্টার যতক্ষণ থাকে আশেপাশে এক অদ্ভুত অস্বস্তি চেয়ে থাকে। এমন নয় যে সে তাকে দেখে শুধু আতঙ্কিত হয়, বরং তার উপস্থিতিকে চারপাশে বাতাস ভারী হয়ে যায়। ফিওনার মনে হয় তার স্বাধীনতা কোথাও হারিয়ে যায়, আর নিজেকে আরও ছোট মনে হয় সেই অগ্নিশম শক্তির সামনে। ফায়ার মনস্টার, এই নামটাই তার মন থেকে উঠে আসে। ফিওনার চোখে জ্যাসপারকে কেবল এই নামেই যেন চেনা যায়। বিকেল গড়িয়ে ধীরে ধীরে সোনালি আভা মুছে সন্ধ্যার নরম আলো এসে মিশল আকাশের গাঢ় নীলের সঙ্গে। পাহাড়ের চূড়ায় বসে মুক্ত বাতাসের ছোঁয়া নিতে নিতে থেরেনিয়াস আর আলভিরা দূরে দিগন্তের দিকে তাকিয়ে আছে। একটা প্রশান্ত নীরবতা তাদের ঘিরে রেখেছে। আলভিরা হঠাৎ আনমনে প্রশ্ন করল, আচ্ছা থেরেনিয়াস, তোমার কাছে কোথায় বেশি ভালো লাগে, ভেনাসে না পৃথিবীতে? থেরেনিয়াস একটু হাসল। সে এই প্রশ্ন কোনো গোপন আনন্দ আছে। আমার কাছে ভেনাসই ভালো লাগে, সে ধীরে বলে উঠল। সেখানেই আমি ড্র্যাগন রূপে নিজেকে প্রকাশ করতে পারি, নিজের সমস্ত শক্তি প্রয়োগের স্বাধীনতা পাই। এই পৃথিবীতে সে স্বাধীনতা কোথায়? অ্যালভিরা একটু দূরে তাকিয়ে মৃদুস্বরে বলল, কিন্তু থেরেনিয়াস, আমার তো পৃথিবীতেই ভালো লাগে। এখানকার প্রকৃতি, এর হাওয়া, এর জলবায়ু অনেক সুন্দর, আর এর সাথে একটা জিনিসও ভালো লাগে। থেরেনিয়াস ভ্রু কুঁচকে তাকালো, কিছুটা কৌতূহলী হয়ে বলল, কোন জিনিস? অ্যালভেরা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর তার চোখের এক বিষণ্ণ আলোর ঝিলিক ফুটে উঠল। এই পৃথিবীর মানুষের জীবনধারা, তাদের সরলতা, আর সেই ছোটোখাটো
স্বপ্নগুলো, যা কখনো পূর্ণ হয় আবার কখনো শুধু কল্পনায় রয়ে যায়। এখানে প্রকৃতির সাথে সেই মানুষগুলোর আবেগ মিশে গিয়ে একটা অদ্ভুত সুন্দর সৃষ্টি করেছে, যে ভেনাসে কখনো পাইনি আমি। থেরেনিয়াস অ্যালভিরার মুখে দিকে তাকিয়ে রইল। একটা গভীর প্রশান্তি তাদের দুজনকে অব্যক্তভাবে সংযুক্ত করে রেখেছে। অ্যালভিরা চুপ করে মাথা নিচু করে ফেলল। সন্ধ্যার হালকা বাতাসে তার চোখের কোণে জমে থাকা জল চিকচিক করে উঠল। দেখো থেরেনিয়াস, অ্যালভিরা কাঁপা কণ্ঠে বলল, এখানে পৃথিবীর মানুষ নিজেদের মনের গভীরতম চাওয়াগুলোকে অবলম্বন করেই পথ চলতে পারে। যখন দুজন মানুষ একে অপরকে মন থেকে চায়, তখন তাদের মিল হয়ে যায়। অভ্যন্তরীণ সংযোগ, হৃদয়ের শক্তি, স্বাভাবিকভাবেই সব কিছু ঘটে যায়। আর আমাদের দেখো, আমাদের তো সেই সংযোগ খুঁজে পাওয়ার জন্যই সফটওয়্যার ব্যবহার করতে হয়। যদি সেটা 100% না মেলে, তবে কিছুই হয় না। আমাদের অস্তিত্বের এই কৃত্রিমতায় সব কিছু আটকে আছে। থার্নিয়াস বিস্ময়ে তাকিয়ে রইল। সে এখনও অ্যালভিরাকে এমনভাবে দেখেনি। অ্যালভিরার চোখে জমে থাকা অশ্রু থার্নিয়াসের মনের গভীরে গিয়ে আঘাত করল। সে কিছু বলতেই চাইল, কিন্তু তার কথাগুলো আটকে রইল। অ্যালভিরা তার চোখ মুছতে মুছতে বলল, কখনো কখনো মনে হয় যদি আমরা পৃথিবীর মতো সহজে ভালোবাসতে পারতাম, আমাদের এই কৃত্রিম সীমাবদ্ধতা না থাকলে হয়তো আমাদের জীবনটা ভিন্ন হতো। থার্নিয়াস তার কাঁধে হাত রাখল, কিন্তু কিছু বলার মতো শব্দ খুঁজে পেল না। সেই মুহূর্তে দুজনেই বুঝতে পারল তাদের মাঝে এক অপূর্ণতা বাসা বেঁধে আছে, একটা আকাঙ্ক্ষা যা তারা স্পর্শ করতে পারে না। থার্নিয়াস দীর্ঘ শ্বাস ফেলে তাকিয়ে রইল অ্যালভিরার দিকে। তার চোখে বেদনার এক গাঢ় ছাপ ফুটে উঠেছে, যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। তুমি ঠিকই বলেছ অ্যালভিরা, থার্নিয়াস শান্তভাবে বলল। আমরা মন থেকে একে অপরকে চাই, কিন্তু এই সফটওয়্যারের প্রাচীরে আমাদের মাঝখানে দাঁড়িয়ে আছে। আমাদের মধ্যে শতকরা পূর্ণ মিল না থাকলেও আমাদের এক হতে দেওয়া হয় না। যদি পৃথিবীর মানুষ হতাম, তবে হয়তো এই বাধা ভেঙে পালিয়ে যেতে পারতাম। আমরা নিজেদের মতো করে জীবন গড়ে নিতে পারতাম। আলভিরা মাথা নাড়ল, তার চোখে গভীর আক্ষেপ। কিন্তু আমাদের তো পালানোর উপায় নেই থার্নিয়াস। আমাদের জীবনে নিয়ন্ত্রণ এক কৃত্রিম অ্যালগোরিদমে হতে। পৃথিবীর মানুষের মতো নিজেদের ইচ্ছামতো জীবন গড়তে পারা আমাদের জন্য শুধু এক স্বপ্ন। আর আমাদের যদি ড্র্যাগন বংশের পরম্পরা ধরে রাখতে হয়, তবে এই সফটওয়্যার বাধ্যতামূলক। থার্নিয়াস চুপ করে রইল। তার মধ্যে এক গভীর কষ্ট জমা হতে লাগলো। তাদের এই সম্পর্কের সীমাবদ্ধতা, এই বাধা তার হৃদয়ের এক অজানা অংশে আঘাত হানল। অ্যালভিরা ভেবেছিল হয়তো থার্নিয়াস কোনো কথা বলবে, কোনো আশ্বাস দিবে, কিন্তু সে বুঝতে পারল এই কঠোর বাস্তবতার সামনে তাদের কিছুই করার নেই। এই নিয়মগুলো আমাদের ইচ্ছেগুলোকে কখনোই বোঝে না। থার্নিয়াস মৃদু স্বরে বলল, হ্যাঁ, কিন্তু আমি এই মনের মিল, এই চাওয়াটা হয়তো কখনো মিথ্যে নয়, তবুও নিয়মিত খেলা আমাদের সেই ইচ্ছেকে অস্বীকার করে দেয়। হঠাৎ অ্যালভিরা প্রশ্ন করল, তাও ভালো, আমরা এই ভালোবাসার অনুভূতি উপলব্ধি করতে পারি, কিন্তু প্রিন্স, তার মধ্যে তো এসব কিছুই নেই। যদি তার মধ্যে এমন অনুভূতি থাকতো, তাহলে কি হতো? থার্নিয়াস অ্যালভিরার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তুমি কি বলছো অ্যালভিরা?
প্রিন্সের মধ্যে এই অনুভূতি অসম্ভব। সে শুধু দায়িত্ব পালন করেন। ভালোবাসার ধারণা তার কাছে একেবারেই অজানা। আর তাছাড়া তার জন্য তো পার্টনার ইতিমধ্যেই ঠিক করা আছে, প্রিন্স আলিশা। তাকে ভালোবাসা বা মায়া মমতার মতো জটিল অনুভূতিকে ঝরানোর কোনো প্রয়োজনই নেই। আলভিরা মৃদু শ্বাস ফেলে বলল, তবে থারিনিয়াস, এমন যদি হতো প্রিন্সের মধ্যে হঠাৎ করে ভালোবাসার বোধ জেগে উঠত, যদি কোনো অলৌকিকভাবে তার হৃদয়ে অনুভূতির সঞ্চার হতো, তাহলে কি হতো? থারিনিয়াস একটু থেমে বলল, তো হলে হয়তো তিনি বুঝতে পারতেন যে এই অনুভূতিটা কেমন শক্তিশালী আর কেমন বিপজ্জনকও। কিন্তু প্রিন্স তো এমন কিছু অনুভবের জন্য তৈরি নন, অ্যালভিরা। তার মধ্যে লাভ ফাংশন ডিলিট করে দেওয়া হয়েছে, যেখানে অনুভূতির কোনো স্থান নেই। অ্যালভিরা মাথা নাড়ল। হয়তো তুমি ঠিকই বলছো। প্রিন্স যদি কখনো কাউকে ভালোবাসার মতো দুর্বল হতেন, তবে তার এই শক্তি ও দায়িত্বের ভার হয়তো তার জন্য বোঝা হয়ে যেত। তবু মাঝে মাঝে ভাবি, হয়তো এই কঠোরতায় এক ধরনের শূন্যতা আছে। হয়তো তার মধ্যে কোথাও লুকিয়ে আছে ভালোবাসার মতো কোমল অনুভূতি, যা আমাদের মতো সাধারণ ড্রাগনও বুঝতে পারে না। থ্যালেনিয়াস আবার চুপ হয়ে গেল। প্রিন্সের জীবন আর তার দায়িত্বের কথা ভাবতে গিয়ে তাদের নিজেদের জীবনকেই আরও নিরানন্দ, আরও সংকীর্ণ মনে হলো। রাতের নিস্তব্ধতা ভাঙার মতো আর কোনো শব্দ নেই। ফিওনা একা একা ডাইনিং টেবিলে বসে খাবারের শেষ কাটা চালাচ্ছে। কক্ষের শূন্যতায় সে বারবার তাকিয়ে দেখে, কিন্তু জ্যাসপার এখনও ফেরেনি। দূরের গুমোট অন্ধকারে ফিওনার মনে শঙ্কার একটি ছোঁয়া জড়িয়ে পড়েছে। অন্যদিকে জ্যাসপার নিঃসঙ্গ পায়ে হাঁটতে চীনের নির্জন শীতল রাস্তায় চারপাশে এক অমোঘ অন্ধকার মেঘালির মতো জড়িয়ে রয়েছে। হঠাৎ অন্ধকারের মধ্যে থেকে ছায়া আধারকে ঢাকা কিছু অবয়ব তার চারপাশে ঘিরে ধরে। জ্যাসপার তাদের শনাক্ত করতে চেষ্টা করে, কিন্তু সে দ্রুতই অনুভব করে তাদের অভিসন্ধি। একে একে তাদের মধ্যে একজন এগিয়ে এসে এক অশুভ কণ্ঠে বলল, যা যা আছে সব বের করো, মোবাইল, টাকা, সব কিছু এক্ষুনি দে আমাদের কাছে। জ্যাসপার স্থির চোখে তার চারপাশে মুখগুলো পর্যবেক্ষণ করছে। তার চোখে সানগ্লাস, মুখে মাস্ক, তবুও তার মুখের রেখায় কোনো ভয় বা উদ্বেগের চিহ্ন নেই। একজন তীক্ষ্ণ ছুরির ঝলক তুলে ধরেছে তার দিকে, আরেকজন বন্দুকের নলের আঘাতে তাকে লক্ষ্যবস্তু করেছে। তাদের ছুরি ঝলকাচ্ছে চাঁদের কিরণে। তাদের চোখে এক আগ্রাসী হিংস্রতা ফুটে উঠেছে। রাতের অন্ধকারে এদের রক্তপিপাসা শীতল বাতাসকে আরও শীতল করে তুলছে। জ্যাসপার এক দৃষ্টিতে তাদের চোখে তাকিয়ে আছে। একটা অদৃশ্য শক্তি তার চারপাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে সেই রহস্যময় দৃষ্টি, যা দেখে অপরাধীরা এক মুহূর্তে থমকে যায়। আচমকায় জ্যাসপারের চোখে আগুনের স্ফুলিঙ্গ জ্বলে উঠল, আর এক মুহূর্তে সে ভুলে গেল ভ্যানাসের সেই কঠোর নিয়ম, মানবজাতির প্রতি কোনো ক্ষতি না করার আদেশ। ফুরফুরে মেজাজের এক বদলে যাওয়া রূপে সে দ্রুততার সাথে নিজের কপালে ঠেকানো বন্দুকের দিকে হাত বাড়ালো। শক্ত হাতে বন্দুকসহ আক্রমণকারীর হাতটা মুচড়ে ধরল। কোনো মতেই তার মাথায় এক অস্ত্রের হুমকি মেনে নেওয়া অসম্ভব নয়। আকাশের গর্জনের মতো তার ক্রোধ ছড়িয়ে পড়তে লাগলো।
চোখে ঘনীভূত মেঘের গাঢ় ছায়া এই এক আদিম আর ভয়ঙ্কর শক্তি, যার সম্মুখে কোনো মানুষকে দাঁড় করানো বিপজ্জনক। জ্যাসপারের শক্ত হাতে মুচড়ে ধরা আক্রমণকারীর কণ্ঠ থেকে অসহায় গোঙানির শব্দ বের হলো, কিন্তু এর মধ্যেই আরেকজন সাহসী এগিয়ে আসতে শুরু করলো। তার চোখের পলকে জ্যাসপার সজোরে লোকটার বুকের মধ্যে এক লাথি মারল, যার শক্তিতে লোকটি ছিটকে গিয়ে পাশের লোহার খাম্বার সাথে ধাক্কা খেল। ঠিক সেই মুহূর্তেই জ্যাসপারের সানগ্লাস চোখ থেকে নিচে পড়ে গেল। আশেপাশে দাঁড়ানো সব ছিনতাইকারী হতবাক হয়ে গেল। তার চোখ দুটো ঠিক সবুজ পান্নার মতো সৌন্দর্যে অভিভূত, কিন্তু তাতে প্রগাঢ় ভয় ছড়িয়ে আছে, এক আদিম হিংস্রতা। এমন সময় আরেকজন লোক ছুরি হাতে এগিয়ে এসে তাকে আঘাত করে উদ্ধত হলো। জ্যাসপার ঝট করে নিজের হাত বাড়িয়ে ছুরি ঠেকিয়ে দিল, কিন্তু তার নিজের হাতে আঘাত লেগে গেল। তাদের হাতের কাঁটা থেকে ধীরে ধীরে রক্তের মতো এক ধরনের তরল বের হতে শুরু করলো। লাল নয়, সবুজাভ বিষাক্ত শৈলীর এক তরল। সে নিজেই বুঝল এই রক্ত কোনো সাধারণ মানবীয় নয়, বরং এক ভিনগ্রহের রহস্যপূর্ণ প্রমাণ। সবুজ রক্তের অদ্ভুত ঝলক দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। তাদের চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল, কারণ তখনই স্পষ্ট হলো জ্যাসপার কোনো সাধারণ মানুষ নয়। বুঝতে পেরে ভয় তাদের মধ্যে ছড়িয়ে পড়ল, কিন্তু জ্যাসপারও বুঝল এই মানুষগুলোকে ছেড়ে যাওয়া তার জন্য আরও বিপদ ডেকে আনবে। এমন সময় একজন লোক সাহস করে গালি ছুড়ে দিল, বাস্টার্ড, কে রে তুই? শব্দগুলো আগুনের মতো জ্বলন্ত তীর হয়ে তার রাগের স্ফুলিঙ্গ এসে পড়ল। মুহূর্তেই জ্যাসপারের ভিতর ধিকি জ্বলে ওঠা ক্রোধের আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ল। নিজেকে আর সংযত রাখতে পারল না। হঠাৎ তাদের সামনে তার মানবসত্তার সব বোধ ভেঙে গেল, আর সে ধারণ করল নিজের আসল রূপ, এক ভয়ঙ্কর মহাকায় সবুজ ড্রাগন। তার ডানা বিশাল আকাশ আচ্ছন্ন করে দেয়ার ক্ষমতা রাখে, আর তার দাঁতগুলো তীক্ষ্ণ হিংস্রতার এক নগ্ন প্রকাশ। এই ভয়াবহ রূপ দেখে গুন্ডারা প্রায় বোবা হয়ে গেল। তাদের ঠোঁট থেকে কোনো শব্দ বের হল না। তারা কাঁপতে শুরু করলো, মনে হলো দম বন্ধ হয়ে আসছে তাদের। জ্যাসপারের চোখের কঠিন সবুজ দৃষ্টিতে তারা বুঝে গেল এ মৃত্যু, যা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে, এক মহাশক্তির অবিস্মরণীয় শান্তি। গুন্ডাদের মুখে আতঙ্কের ছায়া স্পষ্ট হয়ে উঠল। হাত পা কাঁপতে শুরু করলো, আর তারা প্রাণ ভয়ে উল্টো পায়ে ছুট লাগালো। কিন্তু তাদের সেই নিরর্থক পালানোর চেষ্টায় মুহূর্তেই ইতি টানল জ্যাসপারের নৃশংস প্রতিশোধ। তার বুকের গভীর থেকে এক গর্জনের সাথে সে আগুনের বিশাল গোলা ছুড়ে দিল তাদের দিকে, যেন দহনের শুদ্ধতায় তাদের সমূলে ভস্ম করে দেবার সংকল্পে। আগুনের গোলাটি ধেয়ে গেল বাতাস চিরে, আর তাদের শরীর ছুঁতেই জ্বলন্ত স্ফুলিঙ্গের কণা তাদেরকে চারিদিকে ছড়িয়ে দিল। মুহূর্তের ভেতরেই সেই জ্বলন্ত অগ্নিশিখা তাদের শরীরকে গ্রাস করল। চিৎকার করার মতো সাহসটুকুও তাদের হারিয়ে গেল। জ্যাসপারের চোখে আগুনের আলো প্রতিফলিত হচ্ছিল। সে মৃত্যুর দেবতা রূপে নেমে এসেছে
এই নির্বোধ মানুষগুলোর দম্ভকে চূর্ণ করতে। ভেনাসের কঠোর শাসন সঙ্গ করে 6 জন মানুষকে হত্যা করায় জ্যাসপারের ঘাড়ের ট্যাটু সতর্ক সংকেতের আলোয় ধকধক করতে লাগলো। প্রতিটি সিগন্যাল জানান দিচ্ছিল পৃথিবীতে তার অস্তিত্বের সময়সীমা ফুরিয়ে আসছে। তার শরীরের জন্য এক্ষুনি একজন প্রয়োজন, একমাত্র বায়োকেমিক্যাল, যা তার রক্তকে স্থিতিশীল রাখতে পারে। কিন্তু এই সংকটময় মুহূর্তে কি করবে তা স্থির করতে পারছিল না জ্যাসপার। মাথার ভেতরে ঝড় বইছিল। প্রান্তরাহিত এক শূন্যতার মাঝে দাঁড়িয়ে থাকা নিজেকে অসহায় বোধ করল শেষমেশ। নির্জলতা ভেঙে হঠাৎ এগিয়ে চলল সামনের দিকে। ঝড়ো পায়ে চলতে চলতে লেকের ধারে এসে পৌঁছালো সে। সেখানে এক তরুণী দাঁড়িয়েছিল, গভীর রাতে একাকী, কোনো গাড়ির জন্য অপেক্ষমাণ। তার অবুঝ চোখে পৃথিবীর নিষ্পাপতা, তার নির্বুদ্ধত্ব মূর্ত দিয়ে উঠছিল। জ্যাসপার পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে, আর ক্রমশ তার মনে গহীনে ছায়া ফেলতে শুরু করল অশুভ এক অভিপ্রায়। হাই বিউটিফুল! জ্যাসপারের কণ্ঠস্বর রাতের নিস্তব্ধতাকে ভেদ করে মেয়েটির অন্তরে ঢুকে পড়ল। মেয়েটি তাকিয়েই থমকে গেল। বিস্ময়ে অনুভূত জ্যাসপারের সবুজ চোখ দুটো অনন্ত রহস্য ভরা, আর রক্তিম বেগুনি ঠোঁট দুটো তার হাসিতে শীতল আগুনের মতো জ্বলছে। এক স্বর্গীয় সৌন্দর্যের অবতার তার সামনে এসে দাঁড়িয়েছে। মেয়েটির মনে হলো এ বুঝি কোনো দেবতার মূর্ত প্রতিমা, কোনো স্বর্গীয় রাজকুমার। জ্যাসপার হালকা হেসে বলল, বলছিলাম এত রাতে গাড়ি পাবে না। আমার গাড়ি এখানে দাঁড়ানো আছে, আসুন পৌঁছে দিই আপনাকে। মেয়েটি নিজের মুগ্ধতা সামলাতে পারছিল না। কোনো কথা বলার ক্ষমতা হারিয়ে তার সামনে হাঁটতে শুরু করলো। প্রতিটি পদক্ষেপে এক অপরিচিত তীব্র আকর্ষণের মধ্যে জড়িয়ে পড়ছে। তার মনে পড়ল না এমন অপরিচিত কারো প্রতি এত গভীর মোহের শিকলে বাঁধা পড়ার অনুভূতি। জ্যাসপারের পেছন পেছন এগিয়ে চলল। তার উপস্থিতিতে রাত আরও গভীর, আরও গাঢ় হয়ে উঠল। জ্যাসপার ধীরে ধীরে গাড়ির দরজা খুলে ধরল। এ যেন এক রাজকীয় আমন্ত্রণ। মেয়েটি তন্ময় হয়ে গাড়ির ভেতরে বসে পড়ল। তার হৃদয় এক অপার কৌতূহলে আটকে গেছে। জ্যাসপার নিজের ড্রাইভিং সিটে গিয়ে বসল, চাবি ঘুরিয়ে ইঞ্জিনে প্রাণ দিল, আর এক চমৎকার বাঁকা হাসি তার ঠোঁটে খেলে গেল। তা অ্যাড্রেস কোথায়? জ্যাসপারের চোখে কোণায় রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, কণ্ঠে এক ধরনের গভীর সুর। মেয়েটি একটু থমকালো, তারপর মুগ্ধতায় আচ্ছন্ন হয়ে মৃদু কণ্ঠে বলল, আপনি যেখানে নিয়ে যাবেন। জ্যাসপার শুনে সামান্য মুচকি হাসল। মনে হলো এই ছোট্ট পৃথিবীতে এই অনুরোধ তার বহুত পরিচিত। সেই হাসিতে ছিল অন্ধকারে মোড়ানো এক নিষ্ঠুর আমন্ত্রণ, যা প্রতিধ্বনিত হচ্ছিল তার সবুজ চোখের গভীরে। গাড়ি ধীরে ধীরে সামনে এগুলো, আর তার আরও রহস্যময় হয়ে উঠল। এ এক অজানা যাত্রা, যেখানে প্রত্যেকটি মুহূর্তে ঝুঁকি, অথচ একই সাথে এক অপ্রতিরোধ্য মোহ। অবশেষে গাড়িটি এসে থামলো মেয়েটির বাড়ির সামনে। গাড়ির ইঞ্জিনের শব্দ স্থিমিত হয়ে চারপাশে নীরবতা আরও গভীর হলো। মেয়েটি দরজা খুলে নামতে যাচ্ছিল, হঠাৎই জ্যাসপারের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, ধন্যবাদ আপনাকে। জ্যাসপার তাকিয়ে রইল তার দিকে,
চোখে রহস্যময় মায়ার ছায়া, তার ঠোঁটে সেই বাঁকা হাসির ঝিলিক যা মনে করিয়ে দেয় গভীর রাতের দুর্বোধ্য কোনো মায়াজালকে। তারপর শীতল অথচ গাঢ় কণ্ঠে বলল, আই ডোন্ট নিড থ্যাঙ্কস, আই নিড ইয়োর লিপস। তার কণ্ঠস্বরের প্রতিটি শব্দ ঝড় তুলল মেয়েটির মনের গভীরে, এমন সরাসরি তীক্ষ্ণ আবেদন যা কোনো নিয়মের বাঁধনে আবদ্ধ নয়, যা কোনো মানবিক ভদ্রতার সাথে পরিচিত নয়। এই কথা শুনে মেয়েটির গাল রক্তিম হয়ে উঠল, চোখের দৃষ্টিতে একরকম বিস্ময় আর আকর্ষণের দোলাচল। জ্যাসপারের মুখে সেই অদ্ভুত আত্মবিশ্বাস রাতের ছায়ার মতো রহস্যময়, যা কেউ বুঝতে পারে না, তবু যা থেকে দূরে থাকার অসম্ভব। আর কোনো সময় অপচয় না করে জ্যাসপার তীব্র আবেগ তার ঠোঁট মেয়েটির ঠোঁটে মিশিয়ে দিল। সেই স্পর্শ এক বিদ্যুৎ প্রবাহ যা শরীরের প্রতিটি কোষে চমক তুলে দিল মেয়েটির। ঠোঁটের ওপর ঠোঁট, সেই গাঢ় গভীর চুম্বনে ছিল এক ধরনের অপ্রতিরোধ্য অধিকার, এক অবর্ণনীয় শক্তি যা তাকে মুহূর্তেই জড়িয়ে ধরল। মেয়েটির চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল, বাস্তবতার সবটুকু অস্তিত্ব সে হারিয়ে ফেলল। তার হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দনে জ্যাসপারের স্পর্শ অগ্নিকণার মতো জ্বলছিল। সেই ছোঁয়ায় ছিল আকাঙ্ক্ষার অতল গহ্বর, ছিল নিষিদ্ধতার মাদকতা। পৃথিবীর সমস্ত শব্দ স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর জ্যাসপার অনুভব করলো তার ঘাড়ের ট্যাটুটি এখনও সিগন্যাল দিচ্ছে, এক অনশনী সংকেত হিসাবে। মনে হলো তার শরীরে বায়োকেমিক্যাল প্রবেশ করছে না, যা তার জন্য বাঁচার একটি আবশ্যকীয় উপাদান। তার ষষ্ঠ ইন্দ্রিয়ের মধ্যে একটি অদ্ভুত বার্তা ভেসে উঠল। এটা প্রমাণ করছিল যে তার দুর্বলতা হ্রাস করতে হলে অন্য কোনো মানবীর চুম্বনে নয়, কেবল ফিওনার চুম্বনে রয়েছে তার আকাঙ্ক্ষিত জীবনদায়ক তরল। তাকে এক অদ্ভুত অশান্তি গ্রাস করল। ফিওনার প্রতি একটি গভীর আর স্বতঃস্ফূর্ত আকর্ষণ অনুভব করে তার উপস্থিতি জ্যাসপারের ভেতরে এক দুর্লভ নিদ্রা জাগিয়ে তুলছে। সে ভাবতে লাগলো, কেন শুধুমাত্র ফিওনা, কেন তার চুম্বনেই এই জাদুকরী ক্ষমতা বিদ্যমান। এ যেন একটি পুরনো গল্পের মতো, একজন কিংবদন্তি যেখানে কেবলমাত্র একজন নির্দিষ্ট নারী পারে তার দুঃখের অন্ধকার থেকে মুক্তি দিতে। ফিওনার সঙ্গে সঙ্গে প্রথম চুম্বনের সেই মুহূর্তটি এক অলৌকিক অভিজ্ঞতা, যা তার ভিতরে গভীরতর অনন্য এক পরিবর্তন নিয়ে এসেছে। জ্যাসপার বুঝতে পারছিল তার জীবন এখন ফিওনার জীবন থেকে আবদ্ধ, যে ফিওনা শুধুমাত্র একজন মানবী, তার কোমলতা, তার উষ্ণতা আর সেই চুম্বন যেখানে থেকে বায়োকেমিক্যাল প্রবাহিত হবে, তাকে আবার নতুন জীবন দেবে। এক অদৃশ্য বাঁধন যা তাকে চিরকাল ফিওনার কাছে আবদ্ধ করে রাখবে, এক অতল অনিশ্চয়তার মাঝে। মুহূর্তেই জ্যাসপার সেই মেয়েটির ঠোঁট থেকে বিচ্ছিন্ন হলো, আচমকায় তার আবেগের দাসত্ব থেকে মুক্ত হয়ে কঠোর এক সিদ্ধান্ত গ্রহণ করে। সে মেয়েটিকে প্রচণ্ড ধাক্কা মেরে গাড়ি থেকে ফেলে দিল। মেয়েটি হতবুদ্ধি হয়ে পিছন ফিরে দেখার আগেই জ্যাসপার গাড়ির সিটে বসে মৃদু চাপ দিয়ে গাড়ির ইঞ্জিনের আওয়াজ বাড়িয়ে দিল। গাড়ি দ্রুত গতিতে সমুদ্রের পাড়ে চলে গেল। জ্যাসপারের মনে এক তীব্র আগ্রাসন, একমাত্র উদ্দেশ্য ছিল ফিওনা। গাড়ি থেকে নামার পর সে নিজেকে ধীরে ধীরে রূপান্তরিত করতে শুরু করলো। শরীরের প্রতিটি কোষে অনুভব হলো শক্তির একটা ঢেউ, যে সে এক ভয়ঙ্কর সবুজ ড্রাগনে পরিণত হলো, তার বিশাল ডানা আর কাঁপন সৃষ্টিকারী দাঁত নিয়ে। সমুদ্রের জলরাশি
তার পায়ের নিচে চূর্ণ বিচূর্ণ হতে লাগলো। ওই ভয়ঙ্কর দৃশ্যের মধ্যে দিয়ে সে একজন সমুদ্রের দানবের মতো তার পথ অতিক্রম করলো। পুষ্পরাজ পাহাড়ের দিকে যাত্রা শুরু হলো, যেখানে মাউন্টেন গ্লাস হাউস তার জন্য অপেক্ষা করছিল। সেখানে তার একমাত্র উদ্দেশ্য ফিওনার কাছে পৌঁছানো, সেই মানবী যার মাধ্যমে সে আবার বায়োকেমিক্যাল লাভ করতে পারবে। তার সাথেই এই পর্বটি এখানে শেষ হলো। যেতে যেতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। হ্যালো শ্রোতাগণ, আমি সুপর্ণা আবারও ফিরে আসলাম আজ যা হোক গল্পের পরবর্তী পর্ব নিয়ে। তো চলুন গল্পে ফিরে যাই। হঠাৎ পাহাড়ে জ্যাসপারের পদচারণা করতেই গ্লাস হাউস কেঁপে উঠল, তার উপস্থিতির ভয়ে আর শক্তির ভারে। হন্তদন্ত হয়ে সে দ্রুত হাউজের ভেতরে প্রবেশ করল। কোনো বাধা তাকে আর থামাতে পারবে না। তার চোখে এক অদম্য দৃঢ়তা, একমাত্র লক্ষ্য ফিওনা। জ্যাসপার সিঁড়ির দিকে অগ্রসর হলো। দ্রুত দুখানি ধাপ উঠতেই হঠাৎ কিচেন থেকে একটা খসখস শব্দ ভেসে এলো। সে থমকে দাঁড়ালো, চঞ্চল দৃষ্টিতে সেই দিকেই তাকালো। নিঃশব্দে নিচে নেমে এসে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। দরজার ফ্রেম ধরে দাঁড়িয়ে দেখলো ফিওনা এক কোণায় দাঁড়িয়ে প্লেট পরিষ্কার করছে, এক অন্যমনস্ক নির্লিপ্ততায়। সেই দৃশ্য তাকে এক মায়াবী আবেশে জড়িয়ে ধরল। ফিওনার মাথার সামান্য ঝুঁকে থাকা অবস্থায় তার চুলগুলো কপালের উপর পড়ছে, আর তার হাতের প্রতিটি ক্ষীণ স্পর্শে এক মৃদু সুরে মূর্ছনা সৃষ্টি হচ্ছে। এক অজানা আকর্ষণে জ্যাসপার ফিওনার দিকে এগিয়ে গেল, কিন্তু তার হৃদয়ের গভীরে চাপা আতঙ্ক ও বেজে উঠল। সে জানে ফিওনাই তার অস্তিত্বের একমাত্র মুক্তি। ফিওনার অলক্ষ্যে দাঁড়িয়ে জ্যাসপার এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। ফিওনার চোখে হঠাৎ করেই জ্যাসপারের উপস্থিতি ধরা পড়ল, আর তার ভিতরটা শীতল হয়ে গেল এক চমকে। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল, কিন্তু জ্যাসপারের চোখে ক্রোধ বা রাগের কোনো ছায়া নেই, বরং অদ্ভুত এক স্থিরতা। কিছু বলার আগে কিছু জানতে চায়, কিন্তু তবুও শব্দ আবরণে মোড়ানো। হঠাৎ করেই জ্যাসপার গভীর কণ্ঠে বলল, ফিওনা, ঘরে চলো। ফিওনা বিস্মিত হলো। তার কণ্ঠের গভীরে কিছু ছিল যা ফিওনা অজানা অথচ আকর্ষণীয়। সে ইতস্তত করে বলল, আপনি যান, আমি আসছি। একটু কাজ আছে এখানে, এটা শেষ করেই আসবো। যদি বেশি কিছু দরকার হয় এখানেই বলুন না। জ্যাসপার সামান্য ঝুঁকে অগ্নি ঝরানো চোখে তাকিয়ে বলল, তুমি আমার মুখের উপর না করছো? হাউ ডিয়ার ফিওনা! তার কণ্ঠের মধ্যে এতটাই প্রচণ্ড শক্তি আর শাসন ছিল যে ফিওনা অবাক হয়ে তাকিয়ে রইল। একটি মাত্র বাক্যে সে নিজের পুরো আধিপত্য প্রকাশ করল। ফিওনা কাঁপা কাঁপা কণ্ঠে মৃদু স্বরে বলল, আমি তো না বলিনি, আপনি যান, আমি 10 মিনিটের মধ্যেই কফি নিয়ে আসছি আপনার জন্য। জ্যাসপার ধীর পদক্ষেপে ফিওনার একদম সামনে এসে দাঁড়ালো। তার তীক্ষ্ণ দৃষ্টি সরাসরি ফিওনার চোখে স্থির। চোখের ভাষাই সে আদেশের প্রচণ্ডতা প্রকাশ করতে চাইছে। তার ঠোঁটের কোণে এক তিক্ত হাসি খেলে গেল, চোখে ঝলসে উঠল এক আদেশের গাঢ়তা। আই ডোন্ট নিড কফি রাইট নাও। সে কঠোর গলায় বলল, আই নিড ইউ। Don't argue with me. Let's go to the room. তার কণ্ঠের চাপে ফিওনা নির্বাক হয়ে গেল।
জ্যাসপার এমন এক আধিপত্য নিয়ে কথাগুলো বলল যে ফিওনা আর কোনো উত্তর খুঁজে পেল না। কিন্তু ফিওনা বাক্যটি শেষ করতে পারল না। হঠাৎই জ্যাসপার তার হাতগুলো দিয়ে দৃঢ়ভাবে ফিওনার কোমর জড়িয়ে ধরল আর এক ঝটকায় তাকে নিজের শক্তিশালী বাহুর ভাঁজে কাঁধে তুলে নিল। ফিওনার দীর্ঘ বাদামি চুল ঝরে পড়ল জ্যাসপারের পিঠে। মনে হলো কোনো রৌদ্র ছায়ায় আলোর ঢেউ তুলছে তার মসৃণ সাদা শার্টের উপর। তার চুলগুলো জ্যাসপারের চলার তালে তালে নরমভাবে দুলছিল, ঠিক পাহাড়ের ঝর্ণায় পড়ে থাকা সূর্যালোকে সোনার ধারা। ফিওনার মুখে বিস্ময় আর শিহরণের রেখা। নিজের অবশ শরীরটাকে সে সংরক্ষণ করতেও ভুলে গেছে। অন্যদিকে জ্যাসপার সেই দৃঢ় ভঙ্গিতে কোনো কথা না বলে সোজা এগিয়ে চলো সিঁড়ি বেয়ে। তার একমাত্র লক্ষ্য তাকে নিয়ে ফিওনার নির্জন কক্ষে পৌঁছানো, যেখানে তার সমস্ত দাবি প্রতিষ্ঠিত হবে। ফিওনার ঘরের সামনে পৌঁছাতেই স্লাইডিং দরজা নীরবে খুলে গেল। দরজাটা তাদের প্রবেশের অপেক্ষাতেই ছিল। জ্যাসপার এক মুহূর্তের বিলম্বনা করে সোজা ফিওনাকে নিয়ে ঘরে প্রবেশ করলো। তার শক্ত বাহুতে ফিওনাকে স্থির রেখেছে, ঠিক যেন কোনো মূল্যবান সম্পদ ধরে আছে। তারপর এক গভীর আবেগময় দৃঢ়তায় ফিওনাকে কাচের দেওয়ালের সাথে ঠেকিয়ে ধরল। ফিওনার পিঠ ঠেকে গেল সেই শীতল কাচে, আর তার দীর্ঘ বাদামি চুল ছড়িয়ে পড়ল কাচের উপর। ফিওনার পা দুটো জ্যাসপারের কোমরে পেঁচিয়ে জ্যাসপারের সবুজ চোখ জোড়ায় গভীর তীব্রতা। ফিওনার সমস্ত ভাবনা পড়ে ফেলতে চাইছে। তাদের মাঝে আর কোনো শব্দ নেই, শুধু দৃষ্টির ভাষায় কথা বলছে দুজন। এই নীরব মুহূর্তে ফিওনা বুঝতে পারল সে জ্যাসপারের এই শক্ত গভীর আলিঙ্গনে নিজেকে সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছে। তবুও ফিওনা বারবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। তার চোখে এক ভীতির ছাপ, মুখে দম বন্ধ, কণ্ঠে অসহায় আকুতি। ছাড়ুন আমাকে, প্লিজ। আপনি আসলে কি চাইছেন? জ্যাসপার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না। তার কঠোর নির্লিপ্ত দৃষ্টির আড়ালে এক অনড় সংকল্প। ফিওনার সমস্ত শক্তি ব্যর্থ হয়ে যাচ্ছিল তার ইস্পাতের মতো দৃঢ় বাহু থেকে মুক্তি পাওয়ার চেষ্টায়। তবুও হঠাৎ তার দৃষ্টি আটকে গেল জ্যাসপারের ঘাড়ে। সেই প্রাচীন ড্রাগনের ট্যাটুটি রহস্যময়ভাবে সাড়া দিচ্ছে। সবুজ আর সোনালি আলোর দ্যুতি একে একে ঝলসে উঠছে, আবার নিভে যাচ্ছে। কোনো আদি যন্ত্রণা বা আকাঙ্ক্ষা থেকে সাড়া দিচ্ছে। জ্যাসপারের কাছে ছটফট করছিল ফিওনা। তার হাত দুটো দিয়ে জ্যাসপারের দুই কাঁধে ঠেলতে লাগলো, জ্যাসপারের থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করছিল। মুখ দিয়ে অস্ফুটে বলল, ছাড়ুন। কিন্তু ফিওনা বাক্য শেষ হওয়ার আগেই জ্যাসপার তার শক্ত হাতের একটি দিয়ে ফিওনার দুই হাতকে উপরে তুলে ধরে চেপে দিল কাচের দেয়ালে। মাথার ঠিক ওপরে অন্য হাতটি ধীরে ধীরে চলে গেল তার গলায়, চেপে ধরে ফিওনাকে সামান্য নিঃসাড় করে ফেলল। ফিওনার ঠোঁট থেকে মৃদু এক চাপা আর্তনাদ বেরোলো। আহ! কাচের দেয়ালের উপর ভাসমান আলোর প্রতিফলন জ্যাসপারের চোখে এক ভয়াল ছায়া তৈরি করেছিল, আর তার শ্বাস প্রশ্বাস দ্রুততর হয়ে উঠেছিল।
এক মুহূর্তে বিলম্ব না করে জ্যাসপার তার রক্তিম বেগুনি ঠোঁটজোড়া, যা আগুনের শিখা, ফিওনার কোমল গোলাপি ঠোঁটজোড়া আঁকড়ে ধরল। তার ঠোঁটের স্পর্শে ফিওনার সারা দেহে অসংখ্য বিদ্যুতের প্রবাহ ছড়িয়ে পড়ল। এই চুম্বন ছিল দখলদারের, চাহিদার আর গভীর আকাঙ্ক্ষার। এর প্রাথমিক আবেগ যা তাকে যেন মন্ত্রমুগ্ধ করে ফেলেছিল। ফিওনা তার চোখ বন্ধ করে ফেলল। মনে পড়ে গেল সেদিনের সেই তেতো স্বাদের কথা, যখন জ্যাসপার প্রথম তাকে স্পর্শ করেছিল। কিন্তু আজকের চুম্বনটি ছিল ভিন্ন, অতীতের যন্ত্রণাকে ভুলিয়ে দেওয়ার জন্য বড্ড বেশি আবেগপ্রবণ। জ্যাসপারের হাতগুলো তার হাতে আর গলায় বুনো একটি দুঃসাহসী খেলায় জড়িয়ে গেল। সে পৃথিবীর সমস্ত আবেগ এবং ইচ্ছাকে তার ভেতরে প্রবাহিত করতে চায়। ফিওনার নিঃশ্বাস জড়িয়ে আসছে, প্রতিটি পালক আকর্ষণের উন্মাদনাকে আরও জোরালো করছে। আশ্চর্যজনকভাবে ফিওনা আজকের চুম্বনে একটি অদ্ভুত মিষ্টি তরল জাতীয় স্বাদ অনুভব করল, যা তার জন্য এক ভিন্ন জগতের দরজা খুলে দিল। সেদিনের বিষাক্ত তেতো স্বাদের স্মৃতি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল, আর তার স্নান দখল করে নিচ্ছিল এক অপার্থিব মিষ্টতা, যা পৃথিবীর কোনো পরিচিত মিষ্টির সাথে অতুলনীয় নয়। জ্যাসপারের চুম্বন সাথে বের হওয়া এক মিষ্টি তরল আসলে এক ধরনের জটিল রাসায়নিকের মিশ্রণ। জ্যাসপারের ঠোঁটের স্পর্শে ফিওনা অনুভব করল এক মধুময় ঝর্ণা তার ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই চুম্বনের সাথে মিশে থাকা গ্লুকোজের মিষ্টি স্বাদ তাকে বিমোহিত করে। তার জিহ্বার প্রতিটি কোষ জেগে উঠেছে এই অপার্থিব মাধুর্যের স্বাদ নিতে। ডোপামিন আর সেরোটিনের কোমল স্পর্শে ফিওনার মস্তিষ্কে এক ধরনের সুখানুভূতির ঢেউ উঠে। অক্সিজেনের প্রভাতে তার মনে জন্ম নেয় এক অজানা আকাঙ্ক্ষা, যা তাকে জ্যাসপারের প্রতি আরও গভীরভাবে টেনে নেয়। জ্যাসপারের ঠোঁটের সঞ্চারিত মিষ্টি তরল থাকা ফেনিলইথালামিন তার মনে এক উচ্ছ্বাসের সৃষ্টি করে। তার হৃদয়ে শুধু জ্বলতে চাইছে এক অমোঘ আকর্ষণে। ফিওনা নিজেও অবচেতনে জ্যাসপারকে আরও কাছে টেনে নিতে চায়, আর তার ঠোঁটের মাদকতা তাকে এক নতুন পৃথিবীর স্বাদ দিতে থাকে, যেখানে মিষ্টতা আর আবেগের গভীরতা একসাথে মিলে তাকে আবিষ্ট করে রেখেছে। জ্যাসপার এমন এক বিশেষ প্রাণী যে ড্র্যাগন আর মানব রূপের মিশ্রণে গঠিত, তাই তার শারীরিক কার্যক্রম মানুষের চেয়ে ভিন্ন আর অত্যন্ত রহস্যময়। চুম্বনের সময় তার শরীরে থাকা কিছু বিশেষ গ্রন্থি সক্রিয় হয়, যা গ্লুকোজ বা মিষ্টি স্বাদের এক প্রকার তরল নিঃসৃত করতে পারে সে নিজ ইচ্ছায়। সেদিন জ্যাসপারের চুম্বনে তেতো স্বাদ পাওয়ার কারণ ছিল সেদিন জ্যাসপার অসুস্থ ছিল। তার চুম্বনে তেতো স্বাদ পাওয়া গিয়েছিল, যা তার দেহে তৈরি হওয়া এক ধরনের বিষাক্ত কেমিক্যালের কারণে, এক ধরনের অ্যামাইন বা কেটোন কেমিক্যালের মতো, যা তার অসুস্থতার সময় দেহে তৈরি হয়েছিল। সেদিন জ্যাসপারের শরীর থেকে হাইড্রোক্সিড ফেনাইল অ্যাসিটিক অ্যাসিড নিষ্ক্রিয় হয়েছিল। তার চুম্বনের সাথে ফ্যানোলিন যোগ
স্যুপগুলোতে সাধারণত তেতো স্বাদ থাকে, যা স্বাভাবিক স্বাদকে বিকৃত করেছিল। ফিওনার ঠোঁটের কোমল স্পর্শ জ্যাসপারের জন্য এক অবিশ্বাস্য আচ্ছন্নতার সৃষ্টি করছিল। অতঃপর ওর কাজ শেষ। জ্যাসপার এবার ফিওনার ঠোঁটজোড়া ছেড়ে দিতে চাইল, কিন্তু আশ্চর্যজনকভাবে ফিওনা মিষ্টি স্বাদের আবেশে জ্যাসপারের ঠোঁটজোড়া আঁকড়ে রেখেছে। তার সব সত্তা এই মুহূর্তে একত্রিত হতে যাচ্ছে। ফিওনা তার কাঁধের শার্ট আঁকড়ে ধরে রেখেছে, মুক্তির কোনো ইচ্ছে তার নেই। জ্যাসপার অনুভব করছিল তার ভেতরের লুকায়িত সুপ্ত বাসনাগুলো ধীরে ধীরে সাড়া দিচ্ছে। তার শরীরের ভেতরের উত্তেজনা এক মুহূর্তে জ্বলে উঠেছে। এই রাসায়নিক পরিবর্তন তার ভেতরের এক নতুন সেক্সুয়ালিটি উত্তেজনা অ্যাক্টিভ করে তুলেছে। তার দেহের প্রতিটি কোষ এই প্রাণস্পর্শী আকর্ষণে সাড়া দিচ্ছে। প্রতিটি শ্বাস তাদের আরও কাছে টেনে নিচ্ছে। ফিওনা তার হাতের স্পর্শে তাকে এমন এক অনুভূতির জগতে নিয়ে গেছে যেখানে যুক্তি বুদ্ধি স্তব্ধ হয়ে যায়। জ্যাসপার নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, কিন্তু সেই চেষ্টায় বারবার ব্যর্থ হচ্ছে। তার দেহের উত্তেজনা আর শারীরিক কামনা, আবেগের দ্বন্দ্ব এক হয়ে তার ভেতরের পশু বৃত্তিকে একে একে জাগ্রত করছে। জ্যাসপার বুঝতে পারছিল তার ভেতরে যে কামনার ঢেউ উঠেছে তা এক অজানা গভীরতায় ডুবিয়ে দিতে চাইছে। তার কাঁধে ফিওনার হাতের মৃদু চাপ, ফিওনার কোমল ত্বকের উষ্ণতা, তাদের দম আটকে যাওয়া নিঃশ্বাসগুলো সব তাকে অনিয়ন্ত্রিত এক আকর্ষণের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু তার মনের এক কোণায় ভীতিও উকি দিচ্ছে। সে জানে এই আকর্ষণের গভীরতা তাদের দুজনকেই বিপদে ফেলতে পারে, বিশেষ করে ফিওনাকে। এই গভীর মুহূর্ত থেকে বেরিয়ে আসার জন্য নিজেকে এক ঝাঁকুনিতে ফিরিয়ে আনতে জ্যাসপার হঠাৎ ফিওনার নরম পাতলা নিচের ঠোঁটে প্রবলভাবে একটা কামড় বসিয়ে দিল। তার চোখে এক ধোঁয়াশাচ্ছন্ন আকাঙ্ক্ষা, আর ঠোঁটে সেই তীব্র কামড়ের চাপ। ফিওনা ব্যথায় আঁতকে উঠল, কিন্তু সেই ক্ষণস্থায়ী ব্যথার সাথে সাথেই তার মনে উন্মুক্ত হলো এক আবেশময় অনুভূতি। জ্যাসপারের সেই মৃদু কামড় তার ভেতরে এক নতুন সাড়া জাগিয়েছে। তার কাঁধে আঁকড়ে ধরা হাতগুলো এক মুহূর্তে শিথিল হয়ে আসলো। জ্যাসপার দেখল ফিওনার ঠোঁটে তার প্রবল কামড়ের কারণে একটি ছোট্ট কাটা হয়েছে, আর সেখানে থেকে রক্ত বের হচ্ছে। এই দৃশ্যটি তার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি দিয়ে এলো, একদিকে অস্থিরতা, অন্যদিকে চরম আকর্ষণ। ফিওনার চোখে প্রথমে ব্যথা, কিন্তু এরপর দ্রুত সেই ব্যথার জায়গাটির দিকে তাকাতে তাকাতে এক অদ্ভুত আবেশ প্রবাহিত হতে লাগলো। জ্যাসপার হাত বাড়িয়ে ফিওনার ঠোঁটের কাটা জায়গাটিকে স্পর্শ করার জন্য এগিয়ে এলো। পরক্ষণেই কিছু এটা ভেবে থেমে গেল। জ্যাসপার ধীরে ধীরে তার সবুজ চোখজোড়া ফিওনার বাদামি চোখে রাখল। এক নীরব কথোপকথনে বলছে, নিজেকে নিয়ন্ত্রণ করো বোকা মানবী। ফিওনা সেই উত্তপ্ত চোখের ভাষা বুঝতে পেরে শান্ত হলো। তাদের মধ্যে এক অনির্বাচনীয় ইশারার আদান প্রদান ঘটল, যা কথা নয় কিন্তু
অনুভূতির স্তরে একে অপরকে ছুঁয়ে গেল, এক মৃদু গভীর আর সূক্ষ্ম আকর্ষণ যা তাদের এই মুহূর্তটাকে আমুখ আর মোহনীয় করে রাখলো। জ্যাসপার আর এক মুহূর্ত অপেক্ষা না করে ফিওনাকে নিজের শক্তিশালী বাহু থেকে হঠাৎই নামিয়ে দিল। ফিওনা ভারসাম্য হারিয়ে ধপাস করে মেঝেতে পড়ে গেল, কিন্তু এবার আগের বারের মতো তীব্র আঘাত লাগলো না, বরং তার শরীরে শুধুমাত্র মৃদু ব্যথার স্রোতে খেলে গেল। জ্যাসপার কোনো কথা না বলে হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল। মনে হলো কোনো অশান্তি তার হৃদয় জুড়ে দানা বেঁধেছে। ফিওনার শরীর তখনও জমেছিল, তার মন কিছুটা বিভ্রান্ত। সে এখনও পুরোপুরি নিজের চেতনা ফিরে পায়নি। জ্যাসপারের সেই গভীর চুম্বন আর রহস্যময় দৃষ্টি তার মনে গেঁথেছিল। ফিওনা স্বপ্নের ঘোরে আটকে ছিল। ফিওনার মনে হলো এই অদ্ভুত চুম্বন, এই নিষিদ্ধ মুহূর্তগুলি তার আত্মাকে নতুন এক আকর্ষণে আচ্ছন্ন করেছে। জ্যাসপারের চলে যাওয়ার পর ও সেই অনুভূতি তার ভেতরে এক গভীর প্রভাব রেখে গেছে, যা কোনোভাবেই মুছে ফেলা সম্ভব নয়। এ এক মাদকতার মতো যা তাকে বাধ্য করছে সেই নিষিদ্ধ আকর্ষণের কাছে ফিরে যেতে। ওয়াংলি বসে আছেন তার লেবের আরামদায়ক চেয়ারে। চারপাশে বড় বড় পর্দায় নানা তথ্য ভেসে উঠছে, আর হঠাৎই নজরে এলো একটি বিশেষ ব্রেকিং নিউজ আপডেট। তার চোখের সামনে খবরটির লাল অক্ষরে ঝলসে উঠল, বিস্ময়কর হত্যা, 6 জনের ঝলসানো মৃতদেহ উদ্ধার, আগুনের উৎস রহস্যজনক। খবরটা পড়ার সঙ্গে সঙ্গেই ওয়াংলির দৃষ্টিতে উদ্বেগের ছাপ ফুটে উঠল। সংবাদদাতার কণ্ঠে ধরা আতঙ্ক তাকে মুহূর্তেই শিহরিত করল। সিসিটিভি ফুটেজগুলো পর্যন্ত আগুনের তাপে ঝলসে গেছে। কোথাও থেকে আগুন লাগলো, কিভাবে এত ভয়ঙ্কর মৃত্যু ঘটল কেউই বলতে পারছে না। সাংবাদিকরা যেমন হতবাক, পুলিশ কর্মকর্তারাও তেমনি দিশেহারা। ওয়াংলি ধীরে ধীরে নিঃশ্বাস নিলেন। তার মনের গভীরে সেই পুরনো আশঙ্কাটি আবারও মাথা তুলে দাঁড়ালো। তিনি নিজেকে সংবরণ করার চেষ্টা করলেন, কিন্তু তবুও মনে প্রশ্ন উকি দিল, ওই ড্রাগনের ভাইয়েরই কাজ নয় তো এটা? কি জানি, নাম জ্যাসপার অরিজিন। অসম্ভব সেই এই নৃশংস কাণ্ড ঘটিয়েছে। ওয়াংলির চিন্তা ধীরে ধীরে দুশ্চিন্তায় পরিণত হলো। সে জানেন এমন শক্তির মোকাবিলা করার মতো প্রস্তুতি তার কাছে নেই। এই অপ্রতিরোধ্য ড্রাগনের সাথে নিজেকে এক ভয়ঙ্কর খেলায় জড়িয়ে ফেলেছেন তিনি, যার ফলাফল হতে পারে অকল্পনীয়। জ্যাসপার লেবে বসে আছে, নিস্তব্ধতায় ডুবে, চারপাশের জগৎ থেকে বিচ্ছিন্ন। তার দৃষ্টি সামনে স্থির, কিন্তু মনের ভেতরে চিন্তার এক অশান্ত ঝড় চলছে। তার মাথায় একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেন অন্য কারোর মধ্যে সেই বিশেষ বায়োকেমিক্যাল পাওয়া গেল না? কেন শুধুমাত্র ফিওনা? এই রহস্য তাকে দিন দিন আরও অধৈর্য করে তুলছে। সে নিজেই তো বহু সময় ধরে গবেষণা করছে, পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে, ভেবেছে যে সেই পৃথিবীর গোপন সব রহস্যকে বুঝে নিয়েছে। কিন্তু ফিওনা সেই সমস্ত জ্ঞানকে চ্যালেঞ্জ করছে। আর সবচেয়ে অদ্ভুত হলো, প্রতিবার ফিওনার কাছাকাছি গেলেই তার ভেতরে এক অজানা প্রবাহ খেলে যায়, এক ধরনের আকর্ষণ
যা তাকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে। এই মেয়েটা কি সত্যি সাধারণ মানবী? জেসপার মনে মনে প্রশ্ন করে। তার ভাবনায় অদ্ভুত সন্দেহের বীজ জন্মাচ্ছে। ফিওনা কি কোনো ম্যাজিক জানে? তার শিরায় উপশিরায় বয়ে যাওয়া উত্তেজনা তাকে ক্রমেই এক ধরনের অস্থিরতা ভরে দিচ্ছে। তার চোখে ভাসছে ফিওনার চঞ্চল মুখ, তার হাসি, তার স্পর্শের স্মৃতি, যা শুধুমাত্র চমৎকার মুহূর্ত ছিল না, বরং এক রহস্যময় নেশার মতো। হঠাৎ ল্যাবের নিস্তব্ধতা ভেঙে প্রবেশ করলো থ্যারেনিয়াস। দরজার পাশে দাঁড়িয়ে সে গভীর শ্বাস নিল, নিজেকে শান্ত করার চেষ্টা করছে। কয়েক মুহূর্তে নীরবতার পর কণ্ঠে অস্থিরভাবে ঝাঁজ নিয়ে বলল, প্রিন্স, কাজটা আপনি করেছেন তাই না? জ্যাসপার চোখ তুলে তাকালো, কিন্তু মুখে কোনো ভাবান্তর নেই। কোন কাজ, থার্নিয়াস? চীনে 6জন মানুষের মৃত্যুর খবরটা? থার্নিয়াস দ্রুত বলল, খবরে লাশগুলো দেখে আমি বুঝে ফেলেছি এটা কোনো ড্র্যাগনের কাজ। আর একমাত্র আমরা ছাড়া এই পৃথিবীতে আর কোনো ড্র্যাগন নেই। জ্যাসপার সামান্য হাসল, কিন্তু তার চোখে কঠিনতা স্পষ্ট। হ্যাঁ, ওদের আমিই মেরেছি, না হলে ওরা আমাকে মেরে ফেলতো। থারিনিয়াস হতবাক হয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো। তারপর সাহস করে বলল, প্রিন্স, আপনাকে হত্যা করা কি এতই সহজ? কিন্তু আপনি তো ভেনাসের রুলস ভঙ্গ করছেন। এটা আমাদের সবার জন্য বিপজ্জনক হতে পারে। জ্যাসপার এবার গভীর স্থির দৃষ্টিতে তাকালো থ্যারেনিয়াসের দিকে। তার চোখে এক ধরনের নির্ভীকতা। সে কারো প্রতি বিন্দুমাত্র জবাবদিহিতায় বাধ্য নয়। ঠান্ডা কণ্ঠে বলল, এখন কি আমাকে তোমার কাছ থেকে রুলস শিখতে হবে থ্যারেনিয়াস? থ্যারেনিয়াস কিছু বলার জন্য মুখ খুলে আবার চুপ করে গেল। সে জানতো প্রিন্স জ্যাসপারকে যুক্তি দিয়ে বোঝানো যায় না। তার সামনেই দাঁড়িয়ে থাকা এই প্রাচীন অদম্য ড্রাগন, এক অভেদ্য প্রাচীর যার শক্তি সংকল্পে কোনো ফাটল নেই। থারেনিয়াসের কণ্ঠে স্নিগ্ধ অথচ দৃঢ় অনুরোধ নিয়ে বলল, মাফ করবেন প্রিন্স অরিজিন, আমি আপনাকে রুলস শেখাচ্ছি না, শুধু অনুরোধ করছি আপনি নিজের রাগ আর শক্তিকে কিছুটা নিয়ন্ত্রণ করুন। আমাদের পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য আমাদের লক্ষ্য পূরণ করা, দুর্বল মানুষের ক্ষতি নয়। জ্যাসপার নীরবে থারেনিয়াসের কথা শুনল, তবে কোনো প্রতিক্রিয়া দিল না। তার মনে কোনো প্রভাবই পড়েনি। থারেনিয়াস আবার বলল, প্রিন্স, আমি জানি আপনি এসব নিয়ে ভাববেন না, তবে আমি আপনাকে নিয়ে চিন্তিত। আপনার যদি কোনো সমস্যা হয়, আপনি যদি নিজের ড্র্যাগন ক্ষমতা হারিয়ে ফেলেন। জ্যাসপার তার ঠোঁটের কোণে এক তীর্যক হাসি ফুটিয়ে বলল, তোমার কি আমাকে সাধারণ ড্র্যাগন মনে হয় থারেনিয়াস? আমি প্রিন্স অফ ড্র্যাগনস, আর পৃথিবীতে টিকে থাকার জন্য যে বিশেষ বায়োকেমিক্যাল প্রয়োজন সেটার উৎস আমি পেয়েছি। থারেনিয়াস কিছুটা চমকে উঠল। কিভাবে প্রিন্স? জ্যাসপারের চোখে রহস্যের ঝিলিক নিয়ে বলল, ইটস আ সিক্রেট। এই কথার সঙ্গে সঙ্গে তার ভেতরে এক প্রবল আত্মবিশ্বাসের স্রোত বইল, এমন এক অনুভূতি যা পৃথিবীর মানুষের আর ভেনাসের সাধনার ড্র্যাগনের বোঝার বাইরে। থ্যারেনিয়াসের সামনে দাঁড়িয়ে থাকা এই ড্র্যাগন প্রিন্স এক নতুন শক্তির খোঁজ পেয়েছে, যা তার উপস্থিতি আরও গভীর, আরও তীক্ষ্ণ করে তুলেছে। রাতের নিস্তব্ধতা গ্লাস হাউসের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়েছে। সবাই রাতের খাবার খেয়ে নিজের মতো ব্যস্ত। তবে আজ জ্যাসপার ডাইনিং টেবিলে আসেনি। তার নির্দেশে খাবারটা তার ঘরেই পৌঁছে দিতে হবে। এবারও এই কাজটা করতে হবে ফিওনাকে। ফিওনা প্লেটে খাবার সাজাতে সাজাতে মনে মনে নিজেই নিজেকে দোষারোপ করছে। এক ধরনের অস্বস্তি তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠেছে। উফ, ওই ফায়ার মনস্টারের সামনে কিভাবে যাব আমি? ফিস ফিস করে বলল সে, নিজেই লজ্জায় লাল হয়ে যাচ্ছে।
ছি ছি ফিওনা, তুই কি করছিস তখন? আমি কি করে ওকে এমনভাবে চুম্বন করলাম? ঈশ্বর, মাথা তো পুরোপুরি ঘুরে গেছে আমার। ফিওনার কপালে এক বিন্দু ঘাম জমেছে। সেই জ্যাসপারের মুখোমুখি দাঁড়ানোর কথা ভেবেই ফিওনার মুখ শুকিয়ে যাচ্ছে, অথচ পায়ে পায়ে সে নিজেকে প্রস্তুত করেই চলেছে। ফিওনা নিঃশব্দে পা টিপে টিপে জ্যাসপারের ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। তার হৃদস্পন্দন তীব্র হতে থাকে। প্রতিটি পদক্ষেপে সে আরও এক অলৌকিক দুনিয়ার কাছে পৌঁছাচ্ছে। দরজার সামনে আসতেই দরজাটি নিজের থেকেই ধীরে ধীরে খুলে যায়। এক রহস্যময় স্বাগত জানায় তাকে। ঘরের ভেতরে চাঁদের স্নিগ্ধ রূপালি আভা মিশে আছে ল্যাম্পের ম্লান আলোয়। এক আধ্যাত্মিক আভাসে পুরো কক্ষ ভরিয়ে রেখেছে। জ্যাসপার বিছানায় নির্লিপ্ত ভঙ্গিতে শুয়ে আছে। কালো রঙের টি শার্টে আবৃত তার সুঠাম দেহ, কপালে এক হাত রেখে গাঢ় চিন্তায় নিমগ্ন। ডান পাশে প্রসারিত তার হাত পায়ের উপর পা তুলে শায়িত থাকা এই সত্তার মুখে আছে এক প্রশান্ত অথচ দুর্বোধ্য রহস্যের ছাপ। ফিওনা খাবারের প্লেট হাতে নিয়ে ধীরে ধীরে তার সামনে পৌঁছায়, আর ঠিক সেই মুহূর্তেই তার ছোট চোখ পড়ে জ্যাসপারের বাঁ হাতে। হাতের তালুর মধ্যস্থলে এক গভীর কাটার দাগ। সেই ক্ষতচিহ্নে জমাট বেঁধে থাকা এক সবুজ রঙের তরল। অস্বাভাবিক এক জৈবিক মিশ্রণ, কোনো মহাজাগতিক বিষের প্রতীক, যা পৃথিবীর বোধের বাইরে। ফিওনা অবাক হয়ে তাকিয়ে থাকে। এক চমকিত বিস্ময়ে তার দৃষ্টি স্থির হয়ে থাকে সেই দাগে। ফিওনার হৃদয়ে গহীনে অচেনা কৌতূহল উকি দেয়। জ্যাসপার হঠাৎ ফিওনার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। তার মনের গহীনে লুকিয়ে থাকা কৌতূহলটি নিঃসন্দেহে আঁচ করে পেরেছে। তুমি সব সময় কক্ষে প্রবেশ করে চুপচাপ দাঁড়িয়ে থাকো কেন? তার কণ্ঠে মৃদু বিরক্তির সুর। ফিওনা সামান্য ঘাবড়ে গিয়ে বলল, না মানে আপনি যদি বিরক্ত হন তাই। আচ্ছা, আপনার হাতে কি হয়েছে? আর সবুজ রঙের এটা কি? জ্যাসপার এক মুহূর্তের জন্য নিজের হাতের দিকে তাকায়, চোখে এক নির্মম শীতলতা। রক্ত। কথাটা তার ঠোঁট ছুঁয়ে এমনভাবে বেরিয়ে আসে, এটা কোন সাধারণ তথ্য, অথচ তার প্রতিটি শব্দ শীতল বরফের ধারালো শলাকা ফিওনার মস্তিষ্কে বিদ্ধ হয়। ফিওনার চোখ বিস্ফোরিত হয়ে যায়। আর তার অর্থ কী? জ্যাসপারের শরীরের রক্ত সবুজ? তাই এই অদ্ভুত দৃশ্য তাকে এক রহস্যময় জগতে প্রবেশ করিয়ে দেয়। তার নিজের মনে এক অদ্ভুত শিহরণ খেলে যায়। এটাও সম্ভব? কি হচ্ছেটা কি? জ্যাসপারের চুম্বনে একবার তেতো স্বাদ, আরেকবার মিষ্টি স্বাদ, আর এখন আবার রক্ত নাকি সবুজ রঙের।